संगच्छध्वं संवदध्वं संभूमनांसि जानताम् देवा भागै यथा पूर्वे शय्यानाना उपासते हरिः ओम। সুপ্রভাত সকলকে। এখানে প্রত্যক্ষভাবে উপস্থিত দ্বিজেন্দ্রলাল কলেজের মাননীয় অধ্যক্ষ মহাশয় শেখ শাহজাহান আলী, বাংলা বিভাগের সমস্ত অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ, আভ্যন্তরীণ মান নির্ণায়ক সমিতির সমন্বয়ক অধ্যাপক ডক্টর অর্চন নন্দী মহাশয় এবং সংস্কৃত বিভাগের আমার সহকর্মী অধ্যাপিকা শ্রীমতী সুস্মিতা নিয়োগী, দ্বিজেন্দ্রলাল কলেজের সমগ্র অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ যারা এখানে প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ রূপে উপস্থিত আছেন, এবং বাংলা ও সংস্কৃত বিভাগ সহ অন্যান্য সকল বিভাগের স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে যথোচিত সম্মান, সমাদর, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আজকের আমাদের পঞ্চদিবসীয় সংস্কৃত বিভাগীয় শৈক্ষণিক কার্যকলাপের শুভ সূচনা হতে চলেছে। তার জন্য সকলকে এখানে উপস্থিত থাকার জন্য শুভাগমনের জন্য আন্তরিক এবং সার্বজনীন ধন্যবাদ জানাচ্ছি। আমাদের নবীন যে সিবিসিএস পদ্ধতিতে পরীক্ষা আমাদের চলছে, সেমিস্টার সিস্টেম আমাদের পাঠ্যসূচি অনুসারে চলছে, সেই সূচি অনুসারেই আমাদের 2 বছর আগে ইংরেজি বিভাগ যেটা শুরু করেছিল, সেই ইন্টার ডিপার্টমেন্টাল ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রাম, সেই অনুষ্ঠানের মধ্য দিয়েই আজকে আমাদের পঞ্চদিবসীয় কার্যকলাপের প্রথম দিনের কার্যকলাপ আজকে প্রারম্ভ হবে। এবং আমরা আজকে আমাদের সংস্কৃত বিভাগের ছাত্রছাত্রীদের সমৃদ্ধ করার জন্য যাকে বক্তা হিসেবে পেয়েছি, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপিকা শ্রীমতী চৈতালি ঘটক রায় মহাশয়া। তিনি আমাদের বিভাগীয় আবেদনে সাড়া দিয়ে তার মূল্যবান সময় থেকে আমাদেরকে একটি বিষয়ের ওপরে স্টুডেন্টদের, ছাত্রছাত্রীদের সমৃদ্ধ করার জন্য তিনি প্রয়াসী হয়েছেন। এর জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। এবং যার পৃষ্ঠপোষকতায় এবং নিরন্তর উৎসাহে এই অতিমারী আবহের মধ্যেও আন্তর্জালিক মাধ্যমে এই ধরনের শৈক্ষণিক কার্যকলাপের মধ্যে আমাদের শুধু সংস্কৃত বিভাগ নয়, প্রত্যেকটি বিভাগই আমরা একাদিক্রমে চলেছি, এই পদ্ধতির মধ্যে দিয়ে যাচ্ছি। সেই আমাদের গুরুজন, আমাদের পিতৃতুল্য মাননীয় অধ্যক্ষ মহাশয় শেখ শাহজাহান আলী, তিনি এখানে উপস্থিত আছেন। তার বক্তব্যের মাধ্যমেই, তার কথার সূত্র ধরেই, তার মাধ্যমেই আমাদের এই অনুষ্ঠানের, আজকের অদ্যতন অনুষ্ঠানের শুভ সূচনা হবে। আমরা বিভাগের পক্ষ থেকে অধ্যক্ষ মহাশয় স্যারকে অনুরোধ করছি অনুষ্ঠানের শুভ সূচনা করে তিনি তার মূল্যবান বক্তব্যে আমাদেরকে অভিষিঞ্চিত করুন। স্যার। ধন্যবাদ অরিজিৎ। শুভ সকাল। উপস্থিত আমার কলেজের সহকর্মীবৃন্দ, সংস্কৃত বিভাগ এবং কলেজের আইকুয়াকের যৌথ উদ্যোগে যে পঞ্চদিবস ব্যাপী পঠন পাঠন সংক্রান্ত যে কার্যকলাপের আয়োজন করেছে সংস্কৃত বিভাগ, তাদের এই শুভ উদ্যোগকে আমি আমার তরফ থেকে, কলেজের তরফ থেকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি ওই বিভাগের সমস্ত অধ্যাপক অধ্যাপিকাদের, যাদের নিরলস প্রচেষ্টায় এই ধরনের পঞ্চ দিবস ব্যাপী পঠন পাঠন সংক্রান্ত কর্মসূচি গ্রহণ করা সম্ভব হয়েছে। আমার তরফ থেকে তাদেরকে শুধু অভিনন্দন দিয়ে সম্মানিত করতে চাচ্ছি না, তাদেরকে আমার তরফ থেকে কৃতজ্ঞতাও জানাচ্ছি। কারণ এই প্রচেষ্টা আমি তাদেরকে নেওয়ার জন্য অনুরোধ করেছিলাম,
তারা আমার অনুরোধে সাড়া দিয়ে এই ধরনের একটা কর্মকাণ্ডের আয়োজন করেছে। এই কর্মকাণ্ডে যাদেরকে নিয়ে এই কর্মকাণ্ড, বিশেষ করে ছাত্রছাত্রীরা, তাদের উপস্থিতি আমাদেরকে অনেক বেশি করে উৎসাহিত করেছে। ইতিপূর্বে আমাদের কলেজের বিভিন্ন বিভাগ এই ধরনের সপ্তাহব্যাপী পঠন পাঠন সংক্রান্ত কর্মসূচি গ্রহণ করেছিল এবং প্রতিটি বিভাগের ঐকান্তিক প্রচেষ্টায় এই ধরনের কর্মসূচি সুন্দর এবং অত্যন্ত আন্তরিকতার সঙ্গে উদযাপিত হয়েছে এবং আমি মনে করি ছাত্রছাত্রীরা প্রভূত পরিমাণে উপকৃত হয়েছে। এই ধরনের আন্তর্জাতীয় ব্যবস্থা আজকের এই অতিমারী পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের কাছ থেকে যে ফিডব্যাক, তার ভিত্তিতে বলা যেতে পারে তাদের কাছে একটা নতুন জগৎ খুলে দিয়েছে। তারা এই ব্যবস্থার মধ্য দিয়ে পঠন পাঠন সংক্রান্ত বিষয়ে তাদের মধ্যে যে দীর্ঘদিন একটা নিরুৎসাহিতা দেখা যাচ্ছিল, সেটা অনেকটা তারা কাটিয়ে ওটার ক্ষেত্রে তারা সহায়ক হয়েছে। এই ধরনের প্রচেষ্টা তারা অনেক বেশি পঠন পাঠনে অনেক বেশি ইন্টারেস্টেড হয়েছে। এই ধরনের কর্মসূচি ছাত্রছাত্রীদের কাছে একটা নতুন দিশা খুলে দিয়েছে। এই কর্মসূচি ছাত্রছাত্রীরা শুধুমাত্র বিনোদন হিসাবে গ্রহণ করছে না, এটা একটা শিক্ষার অঙ্গ হিসাবে, শিক্ষার একটা বাহন হিসাবে তারা গ্রহণ করেছে। কারণ এই ধরনের কর্মসূচির মধ্যে দিয়ে তাদের পার্টিসিপেশনটা এখানে মুখ্য হিসাবে দেখা দিচ্ছে। এখানে যেমন অন্য বিভাগের অধ্যাপক অধ্যাপিকারা অন্য কলেজের অধ্যাপক অধ্যাপিকাদেরকে অতিথি হিসাবে নিয়ে এসে তাদের সুচিন্তিত মতামত আমরা আমাদের ছাত্রছাত্রীদের সামনে মেলে ধরার চেষ্টা করছি। একইভাবে ছাত্রছাত্রীরা আজকের দিনে তাদের সিলেবাস, তাদের পঠন এই পরিস্থিতিতে তাদেরকে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে, সেটাও তার একটা শরীর হিসাবে আমরাও তাদের কথাবার্তা থেকে, তাদের চিন্তাধারা থেকে, তাদের মুভমেন্ট থেকে আমরা একটা আন্দাজ পাওয়ার চেষ্টা করছি এবং এই আন্দাজের ভিত্তিতে, তাদের কথাবার্তার ভিত্তিতে, তাদের আগ্রহের ভিত্তিতে আমরা আবার নতুন করে আমাদের কর্মসূচি গ্রহণ করার ক্ষেত্রে চিন্তা ভাবনা করার সুযোগ পাচ্ছি। এই যে ঘটনা, এই এত বড় কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডকে যাদের সাহায্য সহযোগিতা ছাড়া কখনোই সম্ভব হতো না, তারা হলো আমাদের কলেজের অধ্যাপক এবং অধ্যাপিকা। তারা আন্তরিকভাবে চেষ্টা করছে ছাত্রছাত্রীদেরকে কিভাবে শিক্ষার অঙ্গনে, অর্থাৎ শিক্ষার পাঠ্যক্রমের মধ্যে বিভিন্ন ভাবে যুক্ত করা যায়। তাই আজকের দিনে দাঁড়িয়ে আমি এই সংস্কৃত বিভাগ যে দিবস ব্যাপী কর্মকাণ্ডের আয়োজন করেছে, তার সাফল্য কামনা করি এবং আমি আশা রাখি যে এই 5 দিন ধরে এই বিভাগ এবং অন্যান্য বিভাগের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের একটা নতুন জগতের মধ্যে প্রবেশ করতে সহায়তা করবে এবং যে উদ্দেশ্য নিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সেটা সর্বাঙ্গে সফল হবে এবং যাদের জন্য এটা করা হয়েছে তারা প্রভূত পরিমাণে উপকৃত হবে, এই আশা রেখে সবাইকে আমার তরফ থেকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার পুরো বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার। আন্তরিক অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার এই সুচিন্তিত বক্তব্য
আপনার এই শুভ সূচনা আমাদের ছাত্রছাত্রী সহ আমাদের সকলকে, অধ্যাপক অধ্যাপিকা সহ সমস্ত এখানে উপস্থিত সকলকে আহ, সমৃদ্ধ করেছে এবং এই পঞ্চদিবসব্যাপী অনুষ্ঠানের আজকের শুভ সূচনার মধ্য দিয়ে এর বাকি মানে আজকের দিনটি ছাড়া বাকি 4টে দিন শুভ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ সমাপন হবে। এই শুভ মঙ্গল কামনার মধ্যে দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শুরু করব। এরপর অধ্যক্ষ মহাশয়ের শুভ সূচনার পর কলেজের আভ্যন্তরীণ মান নির্ণায়ক সমিতির সমন্বয়ক আইকিউএসি কোঅর্ডিনেটর, যার ঐকান্তিক সহযোগিতা ছাড়া এই ধরনের বিভাগীয় কার্যকলাপ কোনো বিভাগের পক্ষেই সম্ভবপর হতো না সাধন করা, সেই ডক্টর অর্চন নন্দী মহাশয়, আমার অগ্রজ দাদা, তাকে অনুরোধ করব তার শুভেচ্ছা বার্তা দিয়ে দুই বিভাগ সহ সমগ্র কলেজের ছাত্রছাত্রীদের সমৃদ্ধ এবং উৎসাহিত করুন। অর্চনদা। ধন্যবাদ অরিজিৎ। আজকে একটা বিশেষ দিন। কেন বিশেষ দিন সেটা আমরা ইতিমধ্যেই আমাদের সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অরিজিৎ গুপ্ত এবং আমাদের অধ্যক্ষ মহাশয় মাননীয় শেখ শাহজাহান আলী মহাশয়ের কাছ থেকে জানতে পেরেছি। আজকে সংস্কৃত বিভাগ তার 5 দিনব্যাপী শিক্ষামূলক এবং সংস্কৃতিমূলক কার্যকলাপের শুভ সূচনা করতে চলেছে এবং আজকের প্রথম দিনে সংস্কৃত বিভাগের সঙ্গে সহযোগিতা এগিয়ে এসেছে বাংলা বিভাগ এবং এই দুই বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত হতে চলেছে ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রামের আরও একটা কর্মসূচি, যেটা আমাদের কলেজের ছাত্রছাত্রীদের জন্য প্রভূত উপকার এনে দেবে বলে আমি আশা করি। সংস্কৃত বিভাগকে অভিনন্দন জানাই এই কর্মসূচিকে গ্রহণ করবার জন্য এবং তাকে সফলতার সঙ্গে রূপায়ণের প্রচেষ্টার জন্য। একই সঙ্গে বাংলা বিভাগকে অভিনন্দন জানাই তাদের এই ঐকান্তিক সহযোগিতা সংস্কৃত বিভাগের প্রতি। সেই জন্য সমস্ত ছাত্রছাত্রীদেরকে বলি, তোমরা এই বিষয়গুলি শোনো, ধৈর্য ধরে শোনো, বুঝবার চেষ্টা করো। আজকে ম্যাডাম যা বলবেন সেগুলি শোনো। প্রয়োজনে অনুষ্ঠানের শেষে যখন ইন্টারঅ্যাক্টিভ সেশন আসবে সেই সময় ম্যাডামের সঙ্গে কথাবার্তা বলো। তোমরা প্রভূত উপকৃত হবে আজকে এবং আগামী 5 দিনে। সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি অরিজিৎকে বলবো আজকের মূল অনুষ্ঠান শুরু করবার জন্য। ধন্যবাদ অর্চনদা। আইকিউএসি কোঅর্ডিনেটর স্যারের শুভেচ্ছা বার্তা সকল ছাত্রছাত্রীকে উৎসাহিত করেছে এবং করবে, এই আমাদের বিশ্বাস। এবার আমরা সরাসরি মূল অনুষ্ঠানের স্রোতে ফিরে যাই, মানে মূল অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করি। সময় তো বয়ে চলেছে। আজকে আমাদের মধ্যে আমাদের বিভাগীয় অনুরোধ এবং আবেদনে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধানা অধ্যাপিকা শ্রীমতী চৈতালি ঘটক রায়, যিনি বিগত 11 বছর ধরে আমাদের দ্বিজেন্দ্রলাল কলেজে বাংলা বিভাগে অধ্যাপনারত, নিরন্তর অধ্যয়ন এবং অধ্যাপনার মধ্যে দিয়ে বাংলা সাহিত্য রসে তিনি নিমজ্জিত থাকেন এবং ছাত্রছাত্রীদেরও সাহিত্য সুধা রসে তিনি সমৃদ্ধ করেন। এবং সমগ্র বাংলা বিভাগের পক্ষ থেকেই, মানে বাংলা বিভাগের সকল অধ্যাপক অধ্যাপিকার সহযোগিতা এবং বদান্যতায় আজ আমাদের প্রথম দিনের যে অনুষ্ঠান, বাংলা বিভাগের সঙ্গে যৌথ সহকারিতায় ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। অধ্যাপিকা চৈতালি ঘটক রায়ের বিষয়, যেটা আমাদের বিভাগের ছাত্রছাত্রীদের সিবিসিএস কারিকুলামে পাঠ্যসূচির মধ্যে রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকের সংস্কৃত অনুবাদ তাদেরকে পড়ানো হয়। সেই রবীন্দ্রনাথের ডাকঘর নাটকের যেহেতু মূলটা বাংলাতে এবং মূল না জানলে তার অনুবাদ সাহিত্যের প্রকৃত রসাস্বাদ বা প্রকৃত মর্ম উদ্ধার অসম্ভবপর, সেই বিশ্বাসী হয়ে আমরা এই ধরনের আজকের আলোচনা সভায় অধ্যাপিকা ঘটক রায়কে এই বিষয়টি বলার জন্য অনুরোধ করেছিলাম। তিনি আমাদের অনুরোধে সাড়া দিয়েছেন। তার আজকের বিষয় রবীন্দ্রনাথের ডাকঘর, সীমার মাঝে অসীমের অনুভূতি।
রবীন্দ্রনাথের ডাকঘর, সীমার মাঝে অসীমের অনুভূতি। আমি আর অযথা বিলম্ব না করে, দীর্ঘায়িত না করে সরাসরি অধ্যাপিকা শ্রীমতী চৈতালি ঘটক রায়ের কাছে একান্ত অনুরোধ করব তিনি তার বক্তব্য শুরু করুন, এবং সেই সঙ্গে ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ করব, তোমাদেরকে আমি আমাদের বিভাগের পক্ষ থেকে বলবো তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে ম্যাডামের বক্তব্য, ম্যাডামের উপস্থাপনা তোমরা শোনো। কোনো জায়গায় জিজ্ঞাসা উপস্থিত হতেই পারে, সেটাই স্বাভাবিক, জিজ্ঞাসা না থাকাটা কোনো কাম্য নয়। আলোচনা সভা মানে ম্যাডামের বক্তব্য শেষ হওয়ার পরে তোমরা তোমাদের মনে যা প্রশ্ন জাগ্রত হবে সেটা ম্যাডামের কাছে সরাসরি উপস্থাপন করবে, ফেলে রাখবে না, কেননা ম্যাডামকে তোমরা এইভাবে হয়তো আর নাও পেতে পারো। এরকমভাবে শিগগিরই তোমরা আর গুগল মিটের মাধ্যমে এরকম আলোচনা চক্রে চৈতালি ম্যাডামকে হয়তো পাবে না। সেই হেতু তোমরা আজকে তোমাদের মনে যা প্রশ্ন জাগ্রত হবে তোমরা সেটা সরাসরি ম্যাডামের কাছ থেকে তা নিরসন করে নেবে এবং মনোযোগ সহকারে সকলে শোনো। বাংলা বিভাগের ছাত্রছাত্রীদেরও শুভকামনা জানাচ্ছি আমাদের বিভাগীয় অনুষ্ঠানে তোমাদের আন্তরিক স্বাগত। তো চৈতালি দি, শোনা যাচ্ছে আমার শুনতে কথা? পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা হ্যাঁ যাচ্ছে। দিদি, পরিষ্কার শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আপনি আছে। তাহলে ধন্যবাদ। শুরু করতে হ্যাঁ, পারেন ধন্যবাদ ম্যাডাম। অরিজিৎ। সভায় উপস্থিত আমার আমাদের দ্বিজেন্দ্রলাল কলেজের মাননীয় অধ্যক্ষ মহাশয়, তাকে আমার সশ্রদ্ধ প্রণাম। তার অনুপ্রেরণা ব্যতীত আমরা কোনো কাজ কখনো করতে পারি না, কখনো সরবে কখনো নীরবে। উনি আমাদের সমস্ত কাজের পরম অনুপ্রেরণাদাতা। তাই তাকে আমার দিক থেকে অনেক শ্রদ্ধা এবং সম্মান। বাণিজ্য বিভাগের অধ্যাপক এবং আমাদের আইকিউএসির কোঅর্ডিনেটর ডক্টর অর্চন নন্দী মহাশয়, তিনিও আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। সমস্ত অনুষ্ঠানে, মানে সমস্ত কলেজের অনুষ্ঠানে তাকে আমরা খুব সহৃদয়ভাবে কাছে পাই, এখনো আজও পেয়েছি। তাকে অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। উপস্থিত অন্যান্য বিভাগ থেকে আগত আমার সমস্ত সহকর্মী বৃন্দকে যথাযথ শ্রদ্ধা ও সম্মান। সংস্কৃত বিভাগের অধ্যাপক অধ্যাপিকা ডক্টর অরিজিৎ গুপ্ত এবং সুস্মিতা নিয়োগী মহাশয়া, তাদেরকেও আমার যথোচিত সম্মান ও শ্রদ্ধা। আমার বিভাগের অর্থাৎ আমার বাংলা বিভাগ থেকে আগত আমার সহকর্মী বৃন্দ, অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ, তারাও আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আমাদের উপস্থিত এই অনুষ্ঠানে উপস্থিত থেকে তারা সমৃদ্ধ করবে এই অনুষ্ঠানের সূচনাকে, অনুষ্ঠানের সূচিকে, এই আশা রাখি। তাদেরও আমার চৈতালি শোনা যাচ্ছে না ভালো করে। আমার তরফ থেকে তাদেরকে যথোচিত সম্মান। সর্বোপরি আমার স্নেহের ছাত্রছাত্রীরা যারা বাংলা বিভাগ এবং সংস্কৃত বিভাগ থেকে আগত সমস্ত ছাত্রছাত্রীরা এবং অন্যান্য বিভাগ থেকে আগত সব ছাত্রছাত্রীদের, স্নেহের ছাত্রছাত্রীদের আমার তরফ থেকে সশ্রদ্ধ সম্মান, ভালোবাসা এবং শুভেচ্ছা। আমার এই অনুষ্ঠানে আমার বক্তব্য শোনার জন্য তারা যদি এতটুকু সমৃদ্ধ হয়, তাহলে আমার যে পরিশ্রম এবং সংস্কৃত বিভাগের প্রয়াস দুটোই সাফল্যমণ্ডিত হবে বলে আমি মনে করি। আর আমি ধন্যবাদ আরেকবার জানাই সংস্কৃত বিভাগকে, যারা আজকে আমাকে তাদের অনুষ্ঠানে কিছু বলার জন্য সুযোগ করে দিয়েছে। তাদের আমি বারংবার ধন্যবাদ জানাই এবং তাদের উদ্দেশ্য যদি সফল হয় তবেই বুঝবো যে আমার পরিশ্রম সার্থক। সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও আমি আমার মূল বক্তব্যে প্রবেশ করি। আমার বিষয়, যেহেতু এই সিবিএসই সিলেবাসে আছে
ডাকঘর নাটকটি সংস্কৃতি, তাই আমাকে বলতে বলা হয়েছিল ডাকঘর নাটক সম্পর্কে, রবীন্দ্রনাথের ডাকঘর নাটক সম্পর্কে কিছু আলোচনা যদি আমি করি। তো ডাকঘর নাটক সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রথমেই যেটা বলার আছে যে রবীন্দ্রনাথ এমনই একজন ব্যক্তিত্ব যে তাকে জানতে গেলে মূল থেকে একটু না জানলে, তাকে কেবলমাত্র একটা আঙ্গিকে বিচার করলে তাকে ঠিক ধরা যায় না। অর্থাৎ কিনা শুধুমাত্র আমি যদি ডাকঘর নাটকের বিষয়বস্তু এবং তার চরিত্র কেন্দ্রিক আলোচনা করি, তাহলে হয়তো ডাকঘরের মূলকে আমি উৎপাদিত করতে পারবো না। মূল উৎপাদন করতে গেলে আমাদের কিন্তু রবীন্দ্রনাথের সামগ্রিক যে রবীন্দ্রনাথের নাট্য ভাবনার যে সামগ্রিক দৃশ্যকে একত্রিত না করলে, রবীন্দ্র কাব্য এবং নাটকের সমন্বয় সাধন না করলে কখনোই ডাকঘর নাটককে আমরা স্বয়ং সম্পূর্ণভাবে উপলব্ধি জায়গায় নিয়ে আসতে পারবো না। তো যে সাধক, যে বিশ্বকবির প্রতি সম্মান এবং শ্রদ্ধা আমাদের প্রতিনিয়ত জানাতে হয়, তার প্রতি আমার শ্রদ্ধার্ঘ। আমার হিয়ার মাঝে আজ প্রভাতে যত কথার প্রাণ কলি, তোমার তরে দিলাম আমি প্রাণের নব অঞ্জলি। কবি রবীন্দ্রনাথকে আমার প্রণাম। আমার বিষয় রবীন্দ্রনাথের ডাকঘর, সীমার মাঝে অসীমের অনুভূতি। রবীন্দ্রনাথ, দেবেন্দ্রনাথ ও সারদা দেবী অষ্টম পুত্র। বৈশাখ মাস, দেবেন্দ্রনাথ ঠাকুরের বয়স তখন 44, সারদা দেবী 35। তাদের চতুর্দশ সন্তান আসছে। সারদা দেবীর বাড়ির একতলা ও দোতলার মাঝের প্রসূতি গৃহে তিনি রয়েছেন। সঙ্গে ধাত্রী দিগম্বরী ওরফে দিকমি। 25শে বৈশাখ সোমবার, ইংরেজি মতে 7ই মে 1861 মঙ্গলবার রাত্রি 2:38 গতে জন্ম নিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তানের অষ্টম পুত্র রবীন্দ্রনাথ ঠাকুর। শঙ্খধ্বনি করে আহ্বান জানানো হলো এই নবজাতককে। তিনি নবরবি, উদিত হলো বাংলার আকাশে, বাংলার সাহিত্যের আকাশে নতুন রবির। এই রবির প্রভাত ছটায় তার ঔজ্জ্বল্যের প্রাচুর্যে দিক বিদিক উজ্জীবিত হলো। তার প্রতিভার ছটায় ভারতবর্ষ বিশ্বের দরবারে নিজের সম্মানের স্থান করে নিল। রবীন্দ্রনাথ নতুন যুগের নতুন মানবতার শিল্পী, বিপ্লবের রূপকার তিনি। রবীন্দ্রনাথ শুধু বাংলায় নয়, ভারতবর্ষের শ্রেষ্ঠ সাহিত্য সাধক বলতে পারি। বিশ্ব সাহিত্যে তিনি এক বিস্ময়। বাল্মীকি, ব্যাস, কালিদাসের পর এত বড় সৃজন শিল্পী সহস্র বছরেও বোধহয় প্রাচ্য ভূখণ্ডে আবির্ভূত হননি। তাই রবীন্দ্রনাথকে বলা যায় তিনি সার্বভৌম কবি। অলৌকিক প্রতিভার স্পর্শে তার জ্যোতির্ময়তার ছটা বিচ্ছুরিত। জীবনের সপ্ত সিন্ধু 10 দিগন্ত আশ্চর্য উন্মোচিত হয়েছে তার সাহিত্যে। রবীন্দ্রনাথের সাহিত্য সাধনা বহু ব্যক্ত, কিন্তু এই বিচিত্র সাহিত্য প্রতিভার মধ্যেও তিনি বারবার নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে এগিয়ে গেছেন। প্রতিকূলতা না থাকলে কখনোই
সঠিক পথকে আমরা পাই না। সে কারণেই রবীন্দ্রনাথকেও যেমন খ্যাতি তিনি পেয়েছিলেন, তেমন তাকে বারবার প্রতিকূল পরিস্থিতি, নিন্দুকের সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল। তাই কবি সুকান্ত তার সম্পর্কে বলেছিলেন, এবার নতুন রূপে দেখা দিল রবীন্দ্র ঠাকুর, বিপ্লবের স্বপ্ন চোখে, কণ্ঠে গণসঙ্গীতের সুর, জনতার পাশে উজ্জ্বল পতাকা নিয়ে হাতে, চলুক নিন্দাকে ঠেলে, গ্লানি মুছে আঘাতে আঘাতে। রবীন্দ্রনাথকেও বারবার আঘাত পেতে হয়েছিল। আমি একটি দুটি আঘাতের কথা তার বলবো, কারণ রবীন্দ্রনাথের ভাষাতেই আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমার এ দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো। তো রবীন্দ্রনাথ দুঃখের অনলে দগ্ধ হয়েছিলেন বলেই পরিশুদ্ধ হয়েছিলেন তিনি রবির ছটায়। রবীন্দ্রনাথের ছোটবেলার দু একটি ঘটনা এবং তার যৌবনের কয়েকটি জায়গা তুলে ধরে আমরা বুঝতে পারবো যে তাকেও কিন্তু নানান রকম প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছিল। উদাহরণ হিসেবে আমরা একটি ঘটনাকে সামনে রেখে আমরা আমাদের লক্ষ্যে যাব। লক্ষ্য স্থির রেখে আমরা যে উপলক্ষ্যগুলো করছি, এগুলো লক্ষ্যের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত বলে মনে হয়, সে কারণেই এই আলোচনা। রবীন্দ্রনাথের জন্মই 50 বছর পূর্তি উপলক্ষে 1911 সাল। ঘটনাটা বলার কারণ, এই 1911 সালে কিন্তু রবীন্দ্রনাথের ডাকঘর তিনি লিখেছিলেন, আর রবীন্দ্রনাথের ডাকঘর প্রকাশিত হয়েছিল 1912। তাহলে যে সময় তিনি তার নাটকটি লিখছেন, সে সময় তার অন্তরের যে জাগরণ, সেই জাগরণ দুঃখের মধ্যে দিয়েও কিভাবে হয় সেটা জানানোর প্রয়োজন মনে করলাম বলেই ঘটনাটা বলছি। 1911 সাল রবীন্দ্রনাথের 50 বছর পূর্তি উপলক্ষে স্থির হলো শান্তিনিকেতন আশ্রমে, তখন তিনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছেন সবেমাত্র, শান্তিনিকেতন আশ্রমে জন্মোৎসব পালিত হবে 50 বছর। এবার তার যে গুণগ্রাহী ব্যক্তিত্ব, কলকাতায় যারা থাকেন, কলকাতার মানুষ প্রচুর গুণগ্রাহী তার, সেখানে বঙ্গীয় সাহিত্য পরিষদ এখনো যেটা আছে, বঙ্গীয় সাহিত্য পরিষদের পক্ষ থেকে একটা বিজ্ঞাপন দেওয়া হলো যে শুধু শান্তিনিকেতন নয়, বঙ্গীয় সাহিত্য পরিষদেও রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী পালন করা হবে, রবীন্দ্রনাথের এই জন্মদিন, 50 বছরের জন্মদিন একটু পালন করা হবে। বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি তখন ছিলেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী মহাশয়। 21শে বৈশাখ সমস্ত কিছু ঠিকঠাক হয়েছে, এমন সময় বেশ কিছু নিন্দুক, বেশ কিছু রবীন্দ্র পরিপন্থী মানুষ তারা কি করলেন, হঠাৎ প্রচার করলেন যে আসলে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে রবীন্দ্রনাথের যে 50 বছরের জন্মজয়ন্তী পালনের কথা বলা হয়েছে, আসলে তারা কিন্তু অনুষ্ঠানটা করেননি, করেছে রবীন্দ্রনাথ স্বয়ং নিজে। তার টাকা পয়সা আছে প্রচুর, সেই টাকা পয়সা ব্যয় করে রবীন্দ্রনাথ তার নিজের প্রচারের উদ্দেশ্যে কথা এই অনুষ্ঠানটার আয়োজন করেছে। রবীন্দ্রনাথ শুনে তিনি অত্যন্ত বেদনাহত হলেন এবং তিনি তখন রামেন্দ্র সুন্দর ত্রিবেদীকে একটি চিঠি দিচ্ছেন। চিঠিতে তিনি বলছেন, আপনারা পরিষদ হইতে যে উদ্যোগে প্রবৃত্ত হইয়াছেন, একদল তাহার বিরুদ্ধে পত্র মুদ্রিত করিয়া প্রচার করিতেছেন, তাহার মধ্যে আমার প্রতি যে কটাক্ষপাত আছে তাহা পড়িয়া বুঝিলাম। আমার চিরন্তন ভাগ্য আমার 50 জন্মোৎসবেও অবিচলিত আছেন। ভগবানের কৃপায় আমি সত্যি মিথ্যা জীবনে বহন করিয়া আসিয়াছি। আজ আমার 50 বছর পূর্ণ হইবার মুখে এই আর একটি নিন্দা আমার জন্মদিনের উপহার, এই উপহার স্বরূপ লাভ করিলাম আমি। অভিনন্দনের দায় হইতে পরিষদকে নিষ্কৃতি দান করাই
আমার উপর নির্ভরযোগ্য কাজ বলে মনে করি। আপনারা আশীর্বাদ করিবেন সকল অপমান যেন সার্থক হয়। কবির এই আক্ষেপ ও অনুরোধ সত্ত্বেও সেদিন বঙ্গীয় সাহিত্য পরিষদে তার জন্মদিন পালিত হয়নি, কিন্তু শান্তিনিকেতনে তার জন্মদিন পালিত হয়েছিল। উদ্যোক্তা ছিলেন প্রশান্ত মহানরবীশ। সত্যেন্দ্রনাথ দত্ত, সুকুমার রায়, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, দীনেন্দ্রনাথ ঠাকুর, অজিত কুমার চক্রবর্তী, রামানন্দ চট্টোপাধ্যায়, এরা প্রত্যেকেই, আরো অনেকে ছিলেন, যেমন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এই মুহূর্তে যাদের নাম মনে পড়ল, এরা প্রত্যেকেই ছিলেন বিশিষ্ট প্রবীণ ও নবীন ব্যক্তিত্ব। এরা রবীন্দ্রনাথকে জন্মদিন পালন করলেন এবং অজিত চক্রবর্তী মহাশয় তিনি রবীন্দ্রনাথ প্রবন্ধ লিখলেন এবং সেটা পাঠ করে শোনালেন। তো রবীন্দ্রনাথের এই যে প্রতিনিয়ত তার প্রতিভা বিচ্ছুরণের পাশাপাশি, তার প্রশংসার পাশাপাশি নিন্দাকে প্রতি মুহূর্তে সঙ্গী করেই তাকে চলতে হয়েছিল। রবীন্দ্রনাথ জীবন স্মৃতি লিখছেন, ধারাবাহিক প্রকাশ হচ্ছে। তিনি জীবন স্মৃতি সম্পর্কে বলছেন যে এতদিন আমার কাব্য নিয়ে অনেক টানাটানি গিয়েছে, এখন বুঝি জীবন নিয়ে ছিঁড়াছিঁড়ি করতে হবে। অর্থাৎ তিনি যখন জীবন স্মৃতি লিখছেন তখন কিছু নিন্দুক বলেছিলেন যে জীবন স্মৃতিতে আসলে যা লেখা হচ্ছে সেগুলো বেশ কিছুটা রবীন্দ্রনাথের বানানো কথা। অর্থাৎ কিনা রবীন্দ্রনাথ যত শিল্প সাহিত্য এতদিন রচনা করেছেন আর তার এক জীবনে এগুলো লেখা সম্ভব নয়, সুতরাং অনেকটাই তার অতিরঞ্জিত ব্যাপার। তো যাই হোক, এইভাবে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে তাকে বিরূপ ভাষণের, বিরূপ মানসিকতার মুখোমুখি হয়েই এগিয়ে যেতে হয়। এরই মধ্যে এই সময়সীমাটাকে ধরার মূল লক্ষ্য বা মূল উদ্দেশ্য হলো যে রবীন্দ্রনাথ মানসিকভাবে কতটা বিপর্যস্ত ছিলেন যখন তিনি ডাকঘর নাটক রচনা করছেন, যখন তিনি রাজা নাটক রচনা করছেন, যখন তিনি অচলায়তন রচনা করছেন। অর্থাৎ তার রূপক সাংকেতিক নাটকগুলো রচনা করার আগের মুহূর্তে, প্রাক মুহূর্তে তার যে মানসিক অবস্থা, সেই মানসিক অবস্থাটা তাকে অনেক বেশি সাহায্য করেছিল এই ধরনের রূপক বা সাংকেতিক নাটকগুলো রচনা করতে। রবীন্দ্রনাথ ডাকঘর নাটকটি রচনা করেছিলেন এমন একটা সময় যখন তার কনিষ্ঠ পুত্র সবেমাত্র মারা গেছে, সৌমেন্দ্র, এবং তার মধ্যম কন্যা অত্যন্ত অসুস্থ, মুমূর্ষ। সেই অবস্থায় সেই সৌমেন্দ্রর প্রভাব অমলের উপর পড়েছিল। তাই রবীন্দ্রনাথ যে কষ্টকে অন্তরে লালিত করেছেন বারবার প্রতি মুহূর্তে, সেই লালন করা দুঃখ, লালন করা বেদনা, সন্তান বিয়োগের ব্যথা, সমস্ত কিছু নিয়েই তিনি প্রস্তুত করেছিলেন তার নাটকগুলি, বিশেষত ডাকঘর। সুতরাং ডাকঘরের নির্দিষ্ট একটি বড় ঘটনার মালা না থাকলেও ডাকঘরের ভাব এবং ভাষার মধ্যে, ভাবনা এবং অনুভূতির মধ্যে আমরা কোথায় যেন একটা আধ্যাত্মিকতা, কোথায় যেন একটা সুদূরের মিলন, কোথায় যেন একটা সীমার মাঝে অসীমকে খুঁজে পেয়েছি। এবার রবীন্দ্রনাথ ডাকঘর লিখলেন যে সময়, সেই সময়টায় তিনি কিন্তু একই সঙ্গে কাব্য কবিতাও, কাব্য কবিতায় তিনি যেভাবে নিজেকে উৎসর্গ করেছেন, সেই কাব্য কবিতার ভাব ও ভাবনাকে সংযুক্ত না করলে রবীন্দ্রনাথের ডাকঘরকেও আমরা উপলব্ধি করতে পারি। আমরা ডাকঘর আলোচনার ক্ষেত্রে তার মানসিক অবস্থান, তার সামাজিক পরিবেশকে আমরা খুঁজে দেখার চেষ্টা করলাম। এবারে আমরা রবীন্দ্রনাথের একটু কাব্য কবিতা নিয়ে দু একটি কথা বলবো, যে কাব্য কবিতার স্পর্শে, যে কাব্য কবিতার ছোঁয়া তার নাটকের মধ্যে বারবার প্রতিফলিত হয়েছে। তিনি প্রথম কবি, বিশ্বকবি। তার কবি প্রতিভা
অতুলনীয়, কল্পনাময়, না না ঠিক আছে, চলমান, বুঝতে পেরেছি। গতিশীল তার কবিতার ধারা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আচ্ছা তার কবিতার, তার আচ্ছা ঠিক আছে, কাব্যের বলে দেবো, ওকে। যে ব্যঞ্জনা, তা প্রতি না মুহূর্তে ঠিক আছে, টেনশন করতে হবে না, ঠিক আছে, যেন হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দিক পরিবর্তন করেছি, প্রতি মুহূর্তে আচ্ছা আচ্ছা ঠিক আছে। তা নতুন নতুন ব্যঞ্জনায় ভরা দিয়েছে। রবীন্দ্রনাথের যে কাব্য ভাবনা, সেই কাব্য ভাবনাকে বা কাব্যের যে পর্যায়, সেগুলোকে যদি আমি কয়েকটি ভাগে ভাগ করি, তাহলে আমরা প্রথমেই পাচ্ছি সূচনা পর্ব বা সূচনা পর্যায়, যেটার সময়সীমা 1878 থেকে 1881। কবি লিখেছিলেন ভগ্ন হৃদয়, কবি কাহিনী ইত্যাদি। এরপরে তিনি লিখেছিলেন বিকাশ পর্ব বলে, তার পর্ব কি কাব্যের যে বিভাজন অংশ, তাকে ভাগ করে বলতে পারি বিকাশ বা উন্মেষ পর্যায়। এই সময় তিনি লিখলেন সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, ভানুসিংহের পদাবলী, কলিয় করিয় কমল ইত্যাদি। মূলত এই প্রসঙ্গে একটা পংক্তিতে আলোচনা করব, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের সম্পর্কে ছোট প্রশ্ন আছে ছাত্রছাত্রীদের, যে রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থটি আগে লেখা, প্রভাত সঙ্গীত না সন্ধ্যা সঙ্গীত? বেশিরভাগ ছাত্রছাত্রীরা উত্তর দেয় প্রভাত সঙ্গীত। রবীন্দ্রনাথের সন্ধ্যা সঙ্গীত আগে লেখা, প্রভাত সঙ্গীত পরে। রবীন্দ্রনাথের সন্ধ্যা সঙ্গীত 1882, প্রভাত সঙ্গীত 1883। তাহলে এই প্রভাত সঙ্গীত এবং সন্ধ্যা সঙ্গীত দুটো যদি তুলনামূলকভাবে দেখি, তাহলে দেখবো যে সন্ধ্যা সঙ্গীত আগে এবং প্রভাত সঙ্গীত পরে। কেন? দিনের পরে তো রাত হয়, তাহলে তিনি রাতের পরে দিন করলেন কেন? তার চিন্তা, তার চেতনা, তার ভালো লাগা, তার বোধ, সমস্ত কিছুর মধ্যে অন্ধকার থেকে আলোর উত্তরণের কথা বলা আছে। তাই রবীন্দ্রনাথের বিকাশ পর্বে আমরা পেলাম সন্ধ্যা সঙ্গীতের পর প্রভাত সঙ্গীত। আজির প্রভাতে রবির কর, কেমনই পশিল প্রাণীর পর, কেমনই পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। তাহলে এই প্রভাত পাখির গান দিয়ে নতুন প্রাণোদয় ঘটবে। জগতে কিছুই চিরস্থায়ীভাবে হারিয়ে যায় না, পুরাতনের মধ্যে দিয়েই নতুনের আবির্ভাব ঘটে। রাত্রির অন্ধকারের গভীরতার মধ্যে দিয়েই নব দিগন্তের সূর্যোদয় হয়। রবীন্দ্রনাথ তার কাব্যের বিকাশ পর্বে সন্ধ্যা সঙ্গীত ও প্রভাত সঙ্গীতের মধ্যে দিয়ে যেমন কথা বললেন, তিনি তার নাটকগুলির মধ্যে দিয়েও একই রকম ভাবে কথা বলেছেন। আমরা আলোচনা পর্বে যখন যাব নাট্য আলোচনার বিষয় হিসেবে, তখন আমরা এই বিষয়টাকে আর একবার আলোচনা। সমৃদ্ধি পর্যায়ে এসে এর পরের পর্যায় সমৃদ্ধি 1890 থেকে 1896। এই সময় রবীন্দ্রনাথ লিখছেন মানসী সোনার তরী, চিত্রা, চৈতালি ইত্যাদি কাব্যগ্রন্থগুলি। এই কাব্য ভাবনায় যেমন তার ঐশ্বর্যমণ্ডিত কল্পনা রয়েছে, একই রকম ভাবে ভাব ও ভাবনার গভীরতাকে আমরা পেয়েছি। মানসিক কাব্যের মধ্যেই তিনি সীমার মধ্যে প্রয়াসী হয়েছেন অসীমকে ধরতে। অনন্তে বাহিরে ব্যাকুলিত মিলনের সুখোচ্ছ্বাস তার লেখার মধ্যে আমরা বারবার ফুটে উঠতে দেখেছি। সোনার তরী কাব্যগ্রন্থে তিনি প্রথম ব্যঞ্জনাকে আনলেন, সংকেতকে আনলেন নতুন এক আঙ্গিক। তিনি যখন বলছেন ঠাই নাই ছোট হে ছোটরি, আমার সোনার ধানে গিয়েছে পড়ি, তখন তার সেই সোনার ধান আর পূর্ণ হয়ে যাওয়া, তার বিকাশ, সেই বিকাশকে, পূর্ণতাময় বিকাশকে তিনি তুলে ধরলেন, যে বিকাশ অন্ধকারের মধ্যে দিয়ে আলোর উত্তরণ ঘটায়। এরপরে আমরা পেলাম ঐশ্বর্য পর্ব। ঐশ্বর্য পর্বে এসে কথা, কাহিনী
কল্পনা ইত্যাদি কাব্যগ্রন্থগুলোতে আমরা পেয়েছি, যেমন খনিকা পেয়েছি, নৈবেদ্য পেয়েছি, স্মরণ। এই স্মরণ কাব্য থেকেই কিন্তু রবীন্দ্রনাথের মধ্যে বিয়োগ ব্যাখ্যা তৈরি হয়েছে। রবীন্দ্রনাথ তার স্ত্রীর মৃত্যুকে নিয়ে লিখেছিলেন তার কবিতা। এই স্মরণ এর পরে তিনি তার একাধিক প্রিয়জনকে হারিয়েছিলেন। স্মরণ কবিতার মধ্যে দিয়েই নিত্যের মাঝে অনিত্য, রূপের মাঝে অরূপ তিনি খুঁজে দেখার চেষ্টা করেছিলেন। ভয় শূন্য হৃদয়ে তিনি মাথা উঁচু করে নতুন করে ভাব ও ভাবনার তরিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন। এরপরে আমরা এলাম যে পর্বে, সেই পর্বটা ধরেই আমরা আবার ডাকঘরের সূচনায় চলে যাব। এর পরের পর্বটি আধ্যাত্ম পর্ব। আধ্যাত্ম পর্বের সময়সীমা 1910 থেকে 1915। বলাই বাহুল্য, রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটকগুলি, অধিকাংশ রূপক সাংকেতিক নাটকগুলি কিন্তু এই 10 থেকে 15-র মধ্যে লেখা হয়েছিল। অধিকাংশ বলবো না, 22 এবং 24 এবং 29 তিনটি নাটক হয়েছিল 15-র পর। কিন্তু আমাদের যে আলোচ্য নাটক, সেই নাটকটি এই পর্বে অর্থাৎ আধ্যাত্ম পর্বে এসে আমরা পেয়েছি। তাহলে একদিকে রবীন্দ্রনাথ আধ্যাত্মবাদী চিন্তা ভাবনায় নিজেকে নিমজ্জিত করেছেন। স্ত্রী বিয়োগের বেদনা, আপনজনীদের বিয়োগ বেদনাকে বক্ষে ধারণ করে তিনি অন্তরের জগতে ডুব দিয়েছেন, যে জগৎ অন্তর্দর্শন ঘটায়, যে জগৎ বাইরের মালিন্যকে দূর করে অন্তরের গভীর উপলব্ধির জন্ম দেয়। সেই জগতে তিনি অবগাহন করলেন তার আধ্যাত্ম পর্যায়ের রচনাগুলির মধ্যে। এই আধ্যাত্ম পর্যায়ের রচনাগুলির মধ্যে আমরা পেলাম গীতাঞ্জলি, গীতিমাল্য। গীতাঞ্জলি তিনি লিখছেন 1910, গীতিমাল্য 1914, গীতালি 1915। এই সময় গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি 1913 সালে নোবেল পুরস্কার পাচ্ছেন, বিশ্ববন্দিত হলেন তিনি। কিন্তু মন হয়ে গেল অন্তর্মুখী। কবির আধ্যাত্ম ভাব, ভাবনা ও অতীন্দ্রিয় উপলব্ধির প্রকাশ এই সময়ের কাব্য, এই সময়ের কবিতা, এই সময়ের নাটকগুলির মধ্যে আমরা পড়তে দেখলাম। বাইরে রুক্ষ রুক্ষ কর্কশ নিগ্রানো জগৎ তাকে আকর্ষণ করল না। কবি অন্তরের গভীরে নিমজ্জিত হলেন। নিভৃত প্রাণের নিবিড় নীরব ঈষৎ দ্যুতিময় আলোক পথে তিনি অতীন্দ্রিয় উপলব্ধির প্রান্তে উপনীত হলেন। পরম সত্তাকে অনুভব করলেন আপনার মধ্যে, অর্থাৎ নিজের মধ্যে। গভীর অন্তর্লোক ও অতীন্দ্রিয় ভাবনার নিবিড় অনুভূতি থেকেই গীতাঞ্জলির কবিতা। জড়বাদী ঐহিক সুখ কামনায় অশ্লিষ্ট সেই পাশ্চাত্য মানুষরাও, রক্তক্ষয়ী সংগ্রামের মুখোমুখি দাঁড়ানো পশ্চিমী সভ্যতাও এই কাব্যের মধ্যে খুঁজে পেয়েছিল প্রাণের গভীরতাকে। তাই অলৌকিক বোধের সামনে দাঁড়িয়ে তিনি এক ঔপনিষদিক চিন্তা ভাবনাকে আমাদের সামনে তুলে ধরেছিলেন। গীতাঞ্জলির মধ্যে দিয়ে তিনি আধ্যাত্ম উপলব্ধি ও দার্শনিক পরিচয় দিলেন, যা গভীর আবেগের সঙ্গে আমরা বরণ করে নিলাম। তার রচনার মধ্যে এই সময়ে অর্থাৎ গীতাঞ্জলির লেখার কিছু মাস পরেই আমরা পেলাম অচলায়তন এবং তারই কিছুদিন পর পেলাম ডাকঘর।
যার আজকে মধ্যে ঝাড় দেওয়া যাবে না এদিকটা। কবির না অসীমের থাক, কিছু হবে অনুভূতি না। কালকে দিও। গভীর বারান্দাটা দিয়ে দাও ব্যঞ্জনায় খালি। ধরা পড়েছে। এই ঘরটা থাক। এর পরের অংশগুলো সম্পর্কে আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। বলাকা পর্ব যেটা কালকেও সকালে না দিয়ে বলাকা পর্ব 1916 থেকে 1929 আর পুনশ্চ পর্ব বলাকা পর্বে তিনি যে আর প্রতিভাগে তাদের কথা এগিয়ে যাওয়ার কথা পুনশ্চ তার ভাবের গভীর অবগাহন সৃষ্টির ক্ষমতাকে তুলে ধরা বৃক্ষলতাকে তার মনের হয়েছে বিশ্ব দেউল। চৈতালি দি মাঝে মাঝে আওয়াজটা খুব কমেই যাচ্ছে একদম মাঝে মাঝে। আচ্ছা এখন 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 ঠিক আছে। হ্যাঁ ও মানে আমি যা বলছি শোনা যাচ্ছে না ঠিকঠাক? হ্যাঁ শোনা যাচ্ছে পুরোপুরি, মানে মাঝে মাঝে সাউন্ডটা কমে যাচ্ছে। আচ্ছা 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 একটু আচ্ছা দেখেন। আচ্ছা হুম। তো রবীন্দ্রনাথ এরপর শেষে পুনশ্চ পর্ব এলো 1930 থেকে 1906 পুনশ্চ পর্ব। এরপর গধূলি পর্ব পেলাম। গধূলি পর্বে এসে আমরা কাব্যিক চিন্তা ভাবনা তার খানিকটা জবনিকাপাত দেখেছি। এরপর আমরা চলে যাব রবীন্দ্রনাথের সরাসরি নাট্য ভাবনায়, যে নাট্য ভাবনাকে সঙ্গে নিয়ে রবীন্দ্রনাথ কে আমরা আবার আলোচনার সুযোগ পাব ডাকঘর নাটকের মধ্যে। মূলত রবীন্দ্রনাথ যখন জন্মগ্রহণ করেছিলেন কলকাতার তখন আর কি ওই শৌখিন বড়লোকদের বাড়িতে, হ্যাঁ তখন ওই যাত্রার চলত এবং তখন ওই দেবেন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত সঙ্গীতজ্ঞ এবং গুণী মানুষ ছিলেন। তিনি ওই সঙ্গীতের চর্চা এবং বড়লোকের বাড়ি যে শৌখিন যে থিয়েটার শখের রঙ্গালয় যাকে আমরা বলি, সেই সময় বড়লোকদের বাড়িগুলোতে বা বড় বড় জমিদার বাড়িতে সেই শখের থিয়েটার তৈরি হয়েছিল। রবীন্দ্রনাথের বাড়িতেও জ্যোতিরিন্দ্রনাথ এবং জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির নাট্যশালার নাট্য সম্প্রদায় একটি থিয়েটার হল তৈরি করেছিলেন, বা যাকে বলা হয় ঠাকুরবাড়ির থিয়েটার বা জোড়াসাঁকো ঠাকুরবাড়ির নাট্যশালা। পাথরিয়াঘাটার থিয়েটার নাট্যশালাও সেই সময় হয়েছিল। যতীন্দ্রমোহন এখানে অনেকগুলি নাটকও লিখেছিলেন। জোড়াসাঁকো থিয়েটার কালে রবীন্দ্রনাথ খুবই অল্প বয়স্ক ছিলেন, কিন্তু তার অগ্রজ জ্যোতিরিন্দ্রনাথ এই সময় বেশ কয়েকটি প্রহসন লিখেছিলেন, নাটক লিখেছিলেন, এবং এখান থেকে রবীন্দ্রনাথের যে নাটক ভাবনা, রবীন্দ্রনাথের নাটকের প্রতি ভালোবাসা, রবীন্দ্রনাথের নাট্য চিন্তার প্রকাশ ঘটেছিল। এই পারিবারিক নাট্য রচনার এই পারিবারিক পরিমণ্ডল পরবর্তীকালে তাকে বাল্মীকি প্রতিভা রচনায় উৎসাহিত করেছিল। তার যে নাটক, সেই নাটকগুলিকে আমরা কয়েকটি পর্বে যদি বিভাজিত করি, কয়েকটি পর্বে যদি লিপিবদ্ধ করি, তাহলে দেখব যে তার নাটকগুলি কয়েকটি পর্বে বিভক্ত বা কয়েকটি ভাগে তার নাটকগুলিকে ভাগ করা যায়। রঙ্গমঞ্চের সাধক ছিলেন তিনি ছিলেন নাট্যকার, অভিনেতা ও পরিচালক। ঠাকুরবাড়িতে যে নাট্যশালার পরিবেশ, সেই নাট্যশালার পরিবেশে রবীন্দ্রনাথের প্রতিভা পূর্ণভাবে বিকশিত হয়েছিল। নাট্য রচনায় রবীন্দ্রনাথের প্রতিভা ছিল বিস্ময়কর। রবীন্দ্রনাথের নাট্যবোধ সূক্ষ্ম, সুকুমার ও পরিমার্জিত ভাবনা মানুষকে চমৎকৃত করেছিল।
অতীত জীবন, সমাজ, ধর্ম সমস্ত কিছুই তার নাটকের বিষয়বস্তু হিসেবে আমরা পেয়েছি। তিনি বলতেন যে অভিনয় ব্যাপারটা বেগবান, প্রাণবান, গতিশীল, দৃশ্যপটতা তার বিপরীত। দর্শকের চিত্রদৃষ্টিকে নিশ্চল বেড়া দিয়ে সে একান্ত সংকীর্ণ করে দিত। রবীন্দ্রনাথ মঞ্চদৃশ্য অপেক্ষা মানুষের মনের পটকেই সব সময় বেশি মর্যাদা দিয়েছেন, দিতেন প্রতি মুহূর্তে। তো যাই হোক, রবীন্দ্রনাথের নাটকগুলিকে যদি আমি ক্রম পর্যায় অনুযায়ী বা কয়েকটি ভাগে ভাগ করে নিই নিজের মতো করে, তাহলে দেখব যে সেখানে গীতিধর্মী ও কাব্যধর্মী নাটককে আমরা পেলাম তথাকথিত বস্তুনিষ্ঠ নাটক, পেলাম কৌতুক নাটক, পেয়েছি ঋতু নাটক, নৃত্য নাট্য এবং রূপক সাংস্কৃতিক নাটক। এই নাটকগুলি প্রত্যেকটি ভাব ও ভাবনার মধ্যে রবীন্দ্রনাথের আলাদা আলাদা নাট্য প্রতিভার বিচ্ছুরণ ঘটেছে। যেমন তার গীতি নাট্যগুলির মধ্যে আমরা বলতে পারি বাল্মীকি প্রতিভা, কালো মৃগয়া, প্রকৃতির প্রতিশোধ, চিত্রাঙ্গদা, বিদায় অভিশাপ, এগুলো তো রয়েছে। তার মধ্যে বাল্মীকি প্রতিভা, কালো মৃগয়া এই দুটো রামায়ণকে কেন্দ্র করে গড়ে ওঠা নাটক। এবং আমরা সবাই জানি যে রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা, সেখানেও নারীর মহিমা ও মর্যাদা ফুটে উঠেছে। কালো মৃগয়া নাটকে আমরা দেখি যে দশরথ সেই শিকার করতে গিয়ে কিভাবে অন্ধমুনিকে মেরে ফেলেছিল এবং সেই অন্ধমুনির অভিশাপ কিভাবে দশরথের জীবন এবং তারপরের প্রজন্মকে প্রভাবিত করেছিল, তারই একটা মালা গাঁথা রয়েছে। প্রত্যেকটি কাব্যধর্মী নাটকের মধ্যে রবীন্দ্রনাথের সঙ্গীত ভাবনা, তার কবিত্বময় সত্তা, এ যেন গানের সূত্রে নাট্যের মালা। জীবনকে মানব প্রকৃতিকে উপেক্ষা করে আধ্যাত্ম সাধনা করলে তা কখনোই, যে জীবন যদি মানব প্রকৃতিকে উপেক্ষা করে আধ্যাত্ম সাধনা করে সেটাও হবে না। আবার শুধুমাত্র মানব প্রকৃতি যদি ভোগ লালসায় লিপ্ত হয় তাহলেও জীবনের পরিপূর্ণতা পাবে না বা যথার্থ আধ্যাত্ম চিন্তার পথ প্রশস্ত হবে না। তাই তিনি সর্বদাই কষ্টের মূল্যে, দুঃখের মূল্যে জীবনকে গড়ে নিতে চেয়েছিলেন। তার লেখার মধ্যে, তার নাটকগুলির মধ্যে সেই ঘটনারই পুনরাবৃত্তি আমরা বারবার দেখি, সেই চিন্তা ভাবনার পুনরাবৃত্তি আমরা বারবার দেখি। রবীন্দ্রনাথের উপনিষদীয় চিন্তা ভাবনা, তার দুঃখের অনলে পরিশুদ্ধ হয়ে সুখের পথে হাঁটা, এ কথা তার চিত্রাঙ্গদা নারীর মধ্যেও আমরা পেয়েছি। সেই যে চিত্রাঙ্গদা তার রূপ দিয়ে ভোলাতে চেয়েছিল অর্জুনকে, কিন্তু পরবর্তীকালে সে বুঝতে পেরেছে যে রূপ বাইরের ছটায়, অন্তরের রূপ উদ্ঘাটিত বা উন্মোচিত হয় না। অর্জুনকে উপলব্ধি করাতে হবে তার অন্তরের পূর্ণতা। চিত্রাঙ্গদা বুঝলেন মিথ্যা মোহ দিয়ে কোনো কিছু সত্যিকারে পাওয়া যায় না। আপন রূপে ও স্বরূপে প্রকাশ পেলেন তিনি অর্জুনকে। তিনি তখন হয়ে উঠলেন অর্জুনের আদর্শ সহধর্মিনী। তিনি বললেন, আমি চিত্রাঙ্গদা, দেবী নহি আমি সামান্য রমণী, পূজা করি রাখিবে মাথায় সেও আমি নই, অবহেলা করি পুষিয়া রাখিবে পিছে সেও আমি নই। যদি পাশে রাখো মোর সংকটের পথে, দুরূহ চিন্তায় যদি অংশ দাও, যদি অনুমতি করো কঠিন ব্রতের তব সহায় হইতে, যদি সুখে দুঃখে মোরে করো সহচরী, তবেই পাইবে সবে পরিচয়। আজ শুধু নিবেদিত চরণে আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী। এইখানেই কবি বলতে চাইলেন যে বাইরের
হালকা খোলসের রূপের মোহে নয়, অন্তরের পরিশুদ্ধ ভালোবাসা, যা ত্যাগের মূল্যে, যা তিতিক্ষার মূল্যে, যা শ্রমের মূল্যে, যা ধৈর্যের মূল্যে, যা কর্তব্যের মূল্যে অর্জিত হয়, তাই প্রকৃত প্রেম, তাই চির সুখের ধারক ও বাহক। পরবর্তীকালে আমরা রবীন্দ্রনাথের যে চিরাচরিত নাটক দেখেছি, মানে বস্তুনিষ্ঠ নাটকগুলো, তার মধ্যে আমরা পেয়েছি রাজা রানী, বিসর্জন, মুকুট, বাঁশরী, তোমার তপতি, প্রায়শ্চিত্ত ইত্যাদি নাটকগুলোকে, এগুলো গতানুগতিক, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনায় গেলে আমাদের সময়সীমা সংকুলান করতে পারবো না। তারপরে তিনি যে নাটক লিখেছিলেন তার মধ্যে কৌতুক নাটক আছে, অর্থাৎ রস এবং রসহীনতা দুটোকেই যে প্রয়োজন জীবনে, সে কথা উপলব্ধির জন্যই তিনি কৌতুক নাটক লিখলেন। তার মধ্যে দিয়েও তিনি গভীর ব্যঞ্জনা, সমাজবোধ, জীবনবোধকে ফুটিয়ে তুললেন হাস্যরসের মাধ্যমে। গোড়ায় গলদ, বৈকুণ্ঠের খাতা, ব্যঙ্গ কৌতুক, শেষ রক্ষা, চিরকুমার সভা, এগুলো তার কৌতুক নাটক। এরপরে তিনি লিখেছিলেন ঋতু নাটক কিছু, শারদোৎসব, ফাল্গুনী, বসন্ত, শেষ উৎসব, শেষ বর্ষণ ইত্যাদি। এরপর আমরা যে বিষয়ের গভীরে যাব সেটি হচ্ছে রবীন্দ্রনাথের নাট্য পর্বের এক অসাধারণ পালা বদলের পালা। রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটক আমরা পেলাম রাজা, পেয়েছি অচলায়তন, পেয়েছি ডাকঘর, অরূপরতন, মুক্তধারা, রক্ত করবী, কালীর যাত্রা। মূলত এই নাটকগুলো কি না জানলে রবীন্দ্রনাথের নাট্য প্রতিভার আসল জায়গাটা আমরা ধরতে পারি না। রবীন্দ্রনাথ তার রূপক সাংকেতিক নাটকগুলির মধ্যে আমাদের কিভাবে রূপের মধ্যে দিয়ে অরূপের যাত্রাপথ সূচিত হয়, অর্থাৎ অন্তরের অন্তঃপুরে তিনি অবগাহন করলেন। রবীন্দ্রনাথের কাব্যচিন্তা সে সময় আধ্যাত্মমুখীন হয়েছিল, আগেই বলেছি। ব্যক্তি আমিকে ছাড়িয়ে বৃহত্তর জীবনের দিকে তার কবি ভাবনা ঝুঁকেছিল। একই ভাবনা স্বভাবতই তার নাট্য রচনাতেও তার প্রতিফলিত করেছিল। এই সময়ের নাট্য রচনায় রবীন্দ্রনাথ গানের মধ্যে দিয়ে, কখনো গান ছাড়াই, তার রূপ এবং অরূপের কথা, সীমা ও অসীমের কথাকে আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন। রবীন্দ্রনাথ 1910 সালে লিখলেন রাজা নাটক। এখন একটা কথা, রবীন্দ্রনাথের রাজা পরবর্তীকালে অরূপ রতন, যার নাম হয়েছিল, রবীন্দ্রনাথের রাজা নাটক, রবীন্দ্রনাথের ডাকঘর নাটক এবং রবীন্দ্রনাথের অচলায়তন নাটক, পরপর তিনটি নাটক তিনি লিখেছিলেন, যার ভাব ও ভাবনার মধ্যে একটা সূক্ষ্ম অনুভূতির মেলবন্ধন আছে, যার ভাব ও ভাবনার মধ্যে সীমার মধ্যে অসীমের অনুভূতি আছে। আমরা সেই বিষয়টা আলোচনা করতে গিয়ে দেখব যে রবীন্দ্রনাথ তার রাজা নাটকে, যদি আমি রাজা নাটক বা অচলায়তন নাটক না বুঝি বা না ভাবি বা না দেখি, শুধুমাত্র ডাকঘরটুকুর বিষয়বস্তু পড়ি, তাহলে কিন্তু রবীন্দ্রনাথের অনুভূতি, তার মানবিক আবেদন, তার পারিপার্শ্ব ভাবনা, তার নাট্য আঙ্গিকের কৌশলকে কখনোই ধরতে পারবো না। তাই জন্য আলোচনার প্রসঙ্গকে টেনে একদিকে যেমন তার কাব্য ভাবনাকে আমাদের অঙ্গীকৃত করতে হলো, একই রকম ভাবে তার নাট্য ভাবনাকেও
আমাদের অঙ্গীকৃত করতে হবে একাধিক নাটককে মেলবন্ধন করে। রবীন্দ্রনাথের রাজা নাটক আমি আলোচনা করার পরিপ্রেক্ষিতে বলবো কেন আমরা এই নাটকগুলো আলোচনায় অবতীর্ণ হলাম। রবীন্দ্রনাথের রাজা নাটক, রাজার বিষয়ে রবীন্দ্রনাথ নিয়েছিলেন মূলত এক বৌদ্ধ কাহিনী থেকে। সেখানে বৌদ্ধ কাহিনীটা এরকম, মল্ল রাজা তার জ্যেষ্ঠ পুত্র তার নাম কুশ। সে অত্যন্ত প্রজ্ঞাবান, অত্যন্ত ব্যক্তিত্ববান, অত্যন্ত বীর। তার রূপ নেই, সে অত্যন্ত কুৎসিত। তাহলে বাইরেটা তার অত্যন্ত কুৎসিত আর অন্তরটা তার অত্যন্ত প্রজ্ঞাবানতায় ভূমি। এবার আমি কিন্তু বৌদ্ধ কাহিনী বলছি। তুমি মল্ল রাজকন্যা, এক দেশের রাজকন্যা মল্লরাজ, তার কন্যা, তার নাম প্রভাবতী, অত্যন্ত সুন্দরী। তার সঙ্গে বিবাহ দিয়েছেন তার বাবা, উচ্চতমার ব্যক্তিত্ব সম্পন্ন কিন্তু কুৎসিত রাজা কুশে। দিবালোকে প্রভাবতী তার স্বামীকে দেখলে ঘৃণা বোধ করবে, ঘেন্না পাবে। সেই ঘেন্না পাওয়া উপেক্ষা করার জন্য তার শাশুড়ি মা কি করলেন না, প্রভাবতীকে কখনো দিনের আলোয় তার স্বামীকে দেখার সুযোগ দিতেন। স্বামীকে সাক্ষাৎ হতো কেবলমাত্র রাত্রের অন্ধকারে। কিন্তু প্রভাবতী দেবীর তো মন মানে না, তিনি স্বামীকে দেখতে চান এবং শাশুড়িকে বারবার বলেন যে দিনের আলোয় তিনি স্বামীকে দেখবেন। তার দেবরকে দেখালেন, শুরু দেবরকে দেখিয়ে দিয়েছিলেন, কিন্তু তাকে প্রবোধ দেওয়া গেল না, কোথায় যেন একটা অমিল। বাধ্য হয়ে যখন প্রভাবতী দেবী তার স্বামীর কুরূপ দেখলেন, তখন তিনি স্বামীর ওই কুরূপ দেখে স্বামীকে পরিত্যাগ করে পিতৃগৃহে চলে গেলেন। পিতৃগৃহে আছেন, কিন্তু পিতৃগৃহে তিনি খুব সম্মানে নেই। আমরা জানি যে মেয়েদের বিবাহের পর বেশি দিন পিতৃগৃহে খুব একটা সম্মানে থাকা হয় না। এক্ষেত্রেও প্রভাবতী দেবীর সম্মানে থাকা হয়নি। এর মধ্যে যেহেতু প্রভাবতী দেবী খুব সুন্দরী, তার পানি গ্রহণের জন্য অনেক রাজার ভিড় এবং তার বাবার রাজ্য আক্রমণ করছে তারা। তখন রাজা খবর পেলেন, রাজা কুশ খবর পেয়ে তিনি শ্বশুরের রাজ্য উদ্ধার করলেন এবং প্রভাবতী দেবীকে অসম্মান থেকে বাঁচালেন। এইবার প্রভাবতী দেবী উপলব্ধি করলেন তার স্বামীর প্রকৃত। এই যে নাটিকা, এই বৌদ্ধ নাটিকাকে সামনে রেখে রবীন্দ্রনাথ রচনা করলেন রাজা নাটক, সাল 1910। রাজার রূপ এবং অরূপ এই দুয়ের সন্ধান। নাট্যরসের পক্ষে রূপক, এখানে লেখক বা নাট্যকার রচনা করলেন সুদর্শনা, রানী সুদর্শনা, রাজমহিষী আর রাজা। নায়িকা তার স্বামীকে দেখে গর্ভবতী অন্ধকার কক্ষে। কিছুকাল পর রানীর সন্দেহ জাগলো, রাজা হয়তো দেখতে সুন্দর নয়, তাই রাজা তাকে দেখা দেন। তাদের তো দেখা দরকার। তখন তিনি তার পরিচারিকাকে বললেন যে আচ্ছা, তোমাদের রাজাকে আমি দেখতে চাই। পরিচারিকা বললেন রাজাকে তো দিনের আলো না। তখন সুদর্শনা রাজার কাছে বায়না করলো, মানে অনুরোধ করলো যে আমি রাজাকে দেখতে চাই। তখন রাজা বললেন আজ বসন্ত পূর্ণিমার উৎসবে তুমি আমার প্রাসাদের শিখরে এসে দাঁড়িয়েও, সেখানে আমি থাকবো সহস্র লোকের মাঝে, তুমি আমায় খুঁজে। উৎসবের জনতার মাঝে রাজি রানী দেখলেন যে এক সুদর্শন যুবক সুবর্ণ সে দাঁড়িয়ে আছে। রানী মনে হলে ইনি বোধহয় রাজা। তার রূপে মুগ্ধ হয়ে রানী সখীরাতে ফুল পাঠিয়ে দিলেন। সুবর্ণ সেই ফুল পেয়ে একটু হকচকিয়ে গেল, কিন্তু ব্যাপারটা বুঝতে পারলেন এই সুবর্ণের পাশে থাকা আরেক রাজা, দেশের রাজা। সে তখন ওই রানীর উদ্দেশ্যে একটা মালা পাঠিয়ে দিলেন সখীকে। রানী সেই মালাটা পেয়ে আনন্দে আত্মহারা হলেন, ভাবলেন রাজাকে কতই ভালোবাসেন। এরপরে দেখা গেল কাঞ্চি রাজা সুদর্শনাকে পাওয়ার জন্য ওই তাদের রাজ্য আক্রমণ করেছে, প্রাসাদে আগুন লাগিয়েছে। দেখতে দেখতে যখন আগুনের লেলিহান শিখা প্রাসাদে পৌঁছতে শুরু করেছে, সুদর্শন তখন ছুটে এলো সুবর্ণে। সুবর্ণ বলছে রাজা আমায় রক্ষা করো। সুবর্ণ বলছে আমি কি, আমি তো রাজা নই। তখন সুদর্শনা লজ্জা পেয়ে গেছে, আত্মঅপমান
অপমানে সে আত্মবিসর্জন দিতে যাবে, রাজা এসে তাকে উদ্ধার করবে। কিন্তু রাজার বাইরের উপায় কালো, রাজাকে দেখে তার পছন্দ হলো না, মনে হচ্ছে যেন ধূমকেতুর মতো আকাশে সেই উল্কার মতো তাকে দেখতে, সে তখন বাপের বাড়ি চলে গেল। দেখা একই রকম কাহিনী। রাজা পরিচারিকা সুরঙ্গমাও গেলেন তার কাছে। এরপর সেই রাজা তিনি কিন্তু আর সুদর্শনাকে আনতে গেলেন না। সুদর্শনা তার পিতৃগৃহে রইলেন, কিন্তু সেখানে পিতৃগৃহে তিনি সন্ন্যাসী রইলেন না, কাজে নিযুক্ত করা হলো। এরপরে কাঞ্চীরাজ স্বয়ং সুদর্শনাকে পাওয়ার জন্য তার বাবার রাজ্য আক্রমণ করলেন, এবং যখন সুদর্শনাকে পাওয়ার জন্য তার বাবার রাজ্য ক্ষতিগ্রস্ত, বিপর্যস্ত, আভ্যন্তরীণ এবং বাইরের শত্রুতে ভরে গেছে তার দেশ, কলুষ এবং কদাচারে দিয়ে গেছে তার বাবার রাজ্য, তখন রাজা খবর পেয়ে সেখানে এলেন, তার সুদর্শনার পিতার রাজ্য উদ্ধার করলেন এবং সুদর্শনাকে উদ্ধার করলেন। সুদর্শন এবার বুঝতে পারলেন রাজার প্রকৃত রূপ। সুদর্শন অপেক্ষা করছে রাজার জন্য, কিন্তু রাজা এলো না। এখানে একজন মানুষ পেলাম, তাকে বারবার সব নাটক পেয়েছি, ঘরে পেয়েছি, অচলায়তনে পেয়েছি রাজায়। তিনি হচ্ছে ঠাকুর দাদা। তিনি এসে খবর দিলেন যে রাজা তো নেই, রাজা তো চলে গেছে, তার কর্তব্য পালন করে তিনি চলে গেছেন। শুনে তখন রানী ছুটলেন রাজার কাছে। দীর্ঘ সময় শেষ হতে শেষে সুদর্শনা ও সুরঙ্গমা অর্থাৎ তার সখী পৌঁছলেন রাজার কাছে। রাজার সঙ্গে তার মিলন হলো। রাত্রি শেষে সূর্য উঠলে দেখা গেল সুদর্শন ও সুরঙ্গমা রাজধানীতে প্রবেশ করেছে। তারপর তাদের অন্ধকার কক্ষে মিলন। রানীর দৃষ্টি এখন খুলে গেছে, তিনি দেখলেন অন্ধকার কক্ষের আর প্রয়োজন নেই। রাজা যতই কুরুপ হোক, রাজাকে বাড়ি আহ্বান করে আনলেন। তিনি রাজার সঙ্গে তার আর কখনোই বিচ্ছেদ হবে না। সেই মিলন অন্তরের মিলন, রূপের মাঝে অরূপের মিলন, সীমার মাঝে অসীমের মিলন। এই যে সীমার মাঝে অসীমের উপলব্ধি, কোথা থেকে সেই উপলব্ধি? এসে অন্তর থেকে, আত্মচেতনা থেকে, চিন্তার গভীরতা থেকে। সেই চিন্তার গভীরতা কালের সীমা ছাড়িয়ে সেই চিন্তা রবীন্দ্রনাথ রাজা নাটকের মধ্যে দেখালেন সৃষ্টির নিয়ন্ত্রা কিসের প্রতীক? রাজা। ঠাকুর দাদাকে সবাই যখন রাজা কোথায়, তখন ঠাকুর দাদা বলছেন রাজা তো একার নয়, আমরা সবাই রাজা, আমাদেরই রাজা। এখানে সবার অন্তরের মধ্যে রাজা আছেন, অর্থাৎ মানবাত্মার থেকে পরমাত্মায় উন্মোচিত হয়েছে রাজা, রাজার স্বরূপ। প্রত্যেকটি মানুষের আত্মার মধ্যে যে রাজা আছেন তিনি তো পরমেশ্বর, তিনি তো অসীম, তিনি তো অনন্ত। সেই অনন্তের তখন বাইরের রূপ, বাইরের সীমা অগ্রাহ্য করতে আমরা বাধ্য হই। যতক্ষণ না সেই অরূপের সন্ধান আমরা পাচ্ছি, যতক্ষণ না সেই পরমাত্মার উপলব্ধি আমাদের ঘটছে, যতক্ষণ না অনন্তের অনুভূতি আমরা উদ্দীপিত হচ্ছি, ততক্ষণ আমরা বাইরের রূপে আকৃষ্ট হয়ে থাকি। এই বাইরের রূপ থেকে উত্তরের পথ রবীন্দ্রনাথ প্রথম দেখালেন রাজা থেকে। এখানে অন্ধকার কক্ষ এবং অন্ধকার থেকে আলো উচ্চারণ, অন্ধকারের উৎস থেকে উচ্চারিত আলো, সেই তো আমার আলো। দেখো কাব্য এবং নাটক কিভাবে একাত্ম হয়ে গেছে রবীন্দ্রনাথের চিন্তায়, চেতনায়, কথায়, গানে। সে কথাই বারবার আমরা লক্ষ্য করব। আমাদের দেশে রাজা এক জায়গায় দেখা দেয় না, সমস্ত রাজ্যটি একেবারে রাজায় ফাঁকা। যে আমাদের সবাই সকল অন্তরের মধ্যে মানবের অন্তরে পাই, তখনই আমাদের মধ্যে যে প্রেমের অনুভূতি জাগে। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছে ঈশ্বর, যে প্রেম করে যে সেই জন সে দিচ্ছে ঈশ্বর। তাহলে জীবের প্রেমের অনুভূতি কোথা থেকে তৈরি হয়? অন্তরাত্মার গড়ন থেকে। অন্তর উন্মুক্ত করলে আমরা যখন মানুষের বাহ্যরূপকে অস্বীকার করতে পারি, তখনই তো অন্তরাত্মা জাগরণ, তখনই তো অসীমের উদ্ভাবনকে আমরা রবীন্দ্রনাথের রাজা নাটক। তারপরে চলায়তন, এই রাজা নাটক এবং অরূপে সচিত আনন্দ সরে যে রূপের ঢেউ, তাকে লুকিয়ে
সুহবি অরূপের ধ্যান মৌন অন্ধকারে আমরা এই তো তোমার দেখবো সকল জনবিরোধ ভাবে রসনা শুধু রূপের নয় অরূপের অরূপের সাধনায় শিষ্য বলে তাই সুদর্শনা অসীমের সাধক সীমার মাঝে অসীমকে খুঁজে পেলে যখন তখনই রাজার সঙ্গে তার মিল হলো, সে বাইরে বেরিয়ে এলো অন্ধকার পক্ষ থেকে তার উন্মোচন হলো, উঠলো এক নতুন সত্তা সীমার মাঝে অসীমের সত্তা। এরপরে আলোচনা করতে চাই, সেটি আলোচনা না করলে আমরা ডাকঘর নাটকের আলোচনা যে বিষয় নিয়ে আমরা ডাকঘর নাটকটাকে আজকে আলোচনা করতে চাই অর্থাৎ সীমার মধ্যে অসীম খুঁজে পাবো না। অচলায়তন আলোচনা করেই আমরা ডাকঘরে চলবো এবং তিনটে নাটক আলোচনা কেন করলাম তার একটা সূত্রবিন্দু আমরা ধরবো। অচলায়তন রচিত হয়েছে শিলাইদহে 1912 সালে, রাজার প্রায় 8 মাস পর। অচলায়তনের কাহিনী রূপ ও রূপা মিশিয়ে রয়েছে, কিন্তু এখানে বলতে হবে যে এখানে কোনো ইতিহাসের ঘটনা নেই, কোনো ব্যক্তির চিন্তা ভাবনা নেই, বৌদ্ধ অবুদ্ধের কাহিনী ও পুরাণ কাহিনী। তবুও অচলায়তন নাটকে একটা বিরাট ঐতিহাসিক জায়গা রয়েছে, এটা অনেক রকম ব্যাখ্যা করা যায়। অচলায়তনের ঐতিহাসিক গুরুত্ব আছে, ভারতবর্ষের মৌলিক ইতিহাসে যে জায়গা, সেই জায়গা থেকে যদি আমরা ধরি সেখান থেকে আমরা ইতিহাস এক দৃষ্টিভঙ্গিকে খুঁজে পাবো, রবীন্দ্র প্রতিভা ইতিহাস সচেতনার এক দৃষ্টি খুঁজে পাবো যদি আমরা অচলায়তন নাটকের মৌলিক ইতিহাসের সমস্যাকে খুঁজি, আমরা আলোচনায় আনবো। ভারতবর্ষের ইতিহাসের এই সময় পরাধীন ভারতবর্ষ অর্থাৎ ইংরেজ শাসন, এই সময় রবীন্দ্রনাথ অচলায়তন লিখছেন তখন তিনি আছেন সোলপাঙ্কারা আক্ষরিকতে যাদের গায়ে কোমল কাব্যগুলি পেয়েছি আলোচনায় আনবো, সেটা একটুখানি আলোচনা পেয়ে যাই। এখানে আমরা দেখেছি যে রবীন্দ্রনাথ দেখালেন একটি মহাবিহার বা আয়তন জ্ঞানচর্চা কেন্দ্র, স্থবির পত্তনে সাধনার জন্য অতিথি আদর এটা তৈরি করেছে। এর মধ্যে ভিতরের আবহাওয়ায় কোনো রকম ভাবে বাইরের অসুচি অজ্ঞানতা প্রবেশ করতে না পারে, সেই জন্য খুব বড় আয়তন তৈরি করে রাখা হয়েছে। বহির জগতের সঙ্গে জলক্ষিত হয়নি, ছাত্র শিক্ষকরা সবই স্থবির, অর্থাৎ জীবনের মূলধারা থেকে তারা বিচ্ছিন্ন হয়ে এক হৃদয়হীন অভ্যাসের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে এবং সেখানে সমস্ত ছাত্ররা একটা ঘেরা টোপের মধ্যে থাকে, বাইরে তাদের চিন্তা দেওয়া হয় না এবং তাদের মন্ত্র সাধনার মধ্যে রাখা হয় এবং তারা বন্দি দশায় থাকে। বিরক্ত অপের জড়তা আচার্যদেরও ছিল, কিন্তু এরই মধ্যে এক ছেলে তার নাম বঞ্চক, সে কিন্তু ওই মাঝে মাঝে সুযোগ ঠেলে বেরিয়ে পড়ে, বেরিয়ে সেখানে তন্ত্রমন্ত্রে ও সাধারণ শাস্ত্র সাধনের সেই অচলায়তনের প্রাচীর ভেদ করে বেরিয়ে পড়ে, বেরিয়ে গিয়ে সে দর্শক সোনপাংশদের সঙ্গে মেলামেশা করে, সেখানে সে দাদা ঠাকুরে দেখা পায়। দেখো এখানে দাদা ঠাকুর, ওখানে হ্যালো হ্যাঁ, মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, স্টুডেন্টরা বারবার বলছে এরা শুনতে পাচ্ছে না মাঝে মাঝে। ও মানে আমার মনে হয় যেটা বলছে একটু কাছে না শোনা শোনা দূরে হয়ে যাচ্ছে একটু মাঝে মাঝে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো একদম তাও ইয়েটা পুরো কাছে মানে হেডফোনের ইয়েটা কাছে এনে বলছি, ওটা মানে হঠাৎ করে দূরে সরে যাচ্ছে আওয়াজটা। আচ্ছা 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 দেখ হ্যালো, শোনা যাবে? শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ এই 10 ঘন্টা ধরেছ কেন? ঠিকঠাক আসছে কিনা কথাগুলো? হ্যালো, কথাগুলো আসছে কিনা একটু দেখে নি। একটু দূর থেকে স্লাইড দেখা যাচ্ছে জয়দলের। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে এবার? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। প্রেজেন্টেশনও আচ্ছা 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 আচ্ছা
এবারে আমরা অচলায়তনে গিয়ে দেখছি যে সেখানে আহ, সেই পঞ্চক যে সমস্ত কিছুকে অস্বীকার করে, সমস্ত বাধা বন্ধনকে উপেক্ষা করে অস্পৃশ্য অন্তজ দর্শক সোন পাংশুদের সঙ্গে মিলিত হচ্ছে। সেই সোন পাংশুদের গুরু এখানে দাদা ঠাকুর, তার সঙ্গে সে মিলিত হলো এবং অবশেষে আচার্য গুরু এলেন। আমি খুব সংক্ষেপে বলছি ঘটনা, নাটকের বিষয়বস্তু যদি বিস্তারিত ভাবে আলোচনা করতে যাওয়া হয় তাহলে আমরা সময় সংকুলন করতে পারবো না, সে কারণেই আমরা এখনো মূল নাটকে প্রবেশ করিনি। সুতরাং ঘটনা খুব সংক্ষিপ্ত আকারেই বলছি। এখানে আমরা দেখলাম সেই পঞ্চমী শান্তির বাণী বহন করে আনছে। আচার্য গুরু এসে কিভাবে মহাদেবকে আচার্য নিযুক্ত করে গুরু পঞ্চকের উপর ভাত দিয়ে সোনাংশ এবং দর্ভকের সহযোগে আয়তনের নতুন দরজা খুলে দিচ্ছে, অচলায়তন মুক্ত হয়ে যাচ্ছে, আচার্য ছুটি দেওয়া হচ্ছে এবং এখানে স্থবিরতা মুক্ত হচ্ছে। অচলায়তনের প্রাচীর ভেঙে সেখানে নতুন প্রাণের প্রাণ ও বায়ু ঢুকছে। তাহলে এখানেও দেখা গেল অচলায়তনের প্রাচীর, অন্ধকারের অজ্ঞানতার প্রাচীর ভেঙে গিয়ে আলোর জানালা বা বারায়ন খুলে গেল। সেখানেও কিন্তু পাথরের প্রাচীর ভাঙতে পারো, লোহার দরজা খুলে দিতে পারো, তার মধ্যে দিয়ে ইন্দ্রিয়ের দ্বারও খুলে দিতে হবে। ইন্দ্রিয়ের দ্বার যখনই খুলে গেল তখনই কিন্তু সোন পাংশু দর্ভকদের সঙ্গে আর পঞ্চক মিলন হলো, গুরু দাদা ঠাকুর এই দৃষ্টিভঙ্গির একত্রীকরণ হলো, অর্থাৎ সকলে একই সূত্রে গঠিত হলো তারা সীমার মধ্যে দিয়েই এক অশরীর অনুভবকে খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষায়। অচলায়তনের তিন জাতকে আমরা দেখলাম, স্থবিরক অর্থাৎ উচ্চবর্ণ, দর্ভক শূদ্র শ্রেণী আর সোন পাংশু যারা মিলে উচ্চ, যিনি সর্বব্যাপী মানবাত্মা এবং পরমাত্মা। এখানে তিনি জাতির নেতা। এখানে আমরা দাদা পরবর্তীকালে ঘুরে পেয়েছি তিনি আধ্যাত্ম মার্গের যোদ্ধা। দর্ভকরা আচারের ধার ধারে না, তারা কি করে হৃদয় মারে, অর্থাৎ তারা ওই মানুষের সেবার কাজে নিজে নিয়োজিত করে। আর সোন পাংশু যারা, তারা একেবারেই নিম্ন শ্রেণীর মানুষ বলে তাদের নিচে চাপা দিয়ে রাখা হয়েছে। রবীন্দ্রনাথ সকলকে সমান জায়গায় এক জায়গায় আনলেন, কিসের মাধ্যমে আনলেন? জ্ঞানের উত্তরণ ঘটালেন তিনি, বদ্ধ প্রাচীর খুলে দিয়ে অন্ধকারকে উন্মুক্ত করলেন, আলোর মধ্যে দিয়ে যাত্রা শুরু হলো। অচলায়তন তাই অন্ধকার থেকে আলো উত্তরণ, এখানেও জ্ঞান মার্গে জাগরণ ঘটলো, অন্ধকার মোচন ঘটলো, সকলে সমান হলো এবং সীমার মধ্যে অসীমের জাগরণের বাটাকে আমরা খুঁজে পেলাম। এরপরে আমরা ডাকঘরে চলে আসি। ডাকঘর আলোচনায় আমরা দেখি অন্যতম একটি রূপক সাংকেতিক নাটক। রবীন্দ্রনাথ একমাত্র এই ডাকঘর নাটক মানে সাংকেতিক নাটকে কখনো পুরো বিবেচনা করতেন, অর্থাৎ সঙ্গতভাবেই তত্ত্ব প্রেরণা, রূপবিন্যাস, ভাবস্বরূপতা, শিল্পে দার্শনিক ও রূপকার একই সঙ্গে তাকে আমরা দুটো ভাবে পাই, দুটো আঙ্গিক পাই। রবীন্দ্রনাথের মৃত্যু চেতনা ও অসীমের প্রয়াণের আকুতি আমরা খুঁজে পেলাম রোগ ক্লিষ্ট বঞ্চিত বালকমণির করুণ দিবা স্বপ্ন কল্পনার অরূপ অপরূপ অভিব্যক্তি বালকচিত্রের মধ্যে দিয়ে আমরা খুঁজে পেয়েছি। বালক অমলের পৃথিবীর রূপসাগরের মধ্যে নিমজ্জিত হওয়া, মর্মান্তিক আকুলতা, বিশ্ব সৌন্দর্যকে দেখা, মানব সংসারের বন্ধন ছিন্ন করে নিত্য নতুন দিকে ধাবিত হওয়ার আমরা বারবার খুঁজে পেয়েছি। ঘটনা বা বিষয়বস্তু আমরা হয়তো সবাই জানি, তা সত্ত্বেও অঙ্গকে বাদ দিয়ে আঙ্গিক হয় না, তাই অঙ্গের আলোচনা প্রসঙ্গক্রমে আনতে হয়। রবীন্দ্রনাথ ডাকঘর নাটকের বিষয়বস্তুটাকে সাজিয়েছেন এইভাবেই, এখানে কোনো কম্প্যাক্ট ঘটনা নেই, মানে খুব সুন্দর একটা আটসাট যে পারিবারিক ঘটনা আছে এমনটা নয়। এক ভাবপিয়াসী শিশুর মনের অভিব্যক্তি, বেঁচে থাকার, পৃথিবী দেখার ঐকান্তিক আকুলতা, বিশ্ব সৌন্দর্যকে খুঁজে পাওয়ার মর্মান্তিক অনুভূতি রবীন্দ্রনাথ ব্যক্ত করলেন তার নাটক ডাকঘরের মধ্যে। নাটকে অমল মাধব দত্তের পালিত পুত্র। মাধব দত্ত তিনি সন্তান, তার কোনো সন্তানাদি ছিল না। তার স্ত্রী বাপের বাড়ির জায়গা থেকে এক অনাথ
শিশু সম্পর্কে তার ভাইয়ের ছেলে তাকে নিয়ে এসেছিলেন। তার মা মারা গিয়েছিল, কিছুদিন আগে তার বাবাও মারা গিয়েছে, সুতরাং সে একেবারেই অনাথ। আর মাধব দত্তের স্ত্রীও তার কোল পূর্ণ করার কথা ভাবছিলেন। নিঃসন্তান সেই দম্পতির গৃহে সন্তান সুখ নিয়ে এলো অমল। কিন্তু অমল রুগ্ন, চিররুগ্ন, সে শানপাতি, শরীর খারাপ, অসুস্থ, রোগকৃষ্ট, দুর্বল। এই অমল পিসি এবং পিসমশায়ের অর্থাৎ তার বাড়ির পিতা মাতার সাহচর্যে এক সুন্দর পরিবেশের মধ্যে বড় হওয়ার স্বপ্ন হয়তো দেখতে পারতো, কিন্তু রবীন্দ্রনাথ সেভাবে তাকে করলেন না। অমল রুগ্ন, তাকে কবিরাজ এসছে অমলের বাড়িতে। পিসমশাই কবিরাজ ডেকে এনেছে। কবিরাজ এসে বলছে যে ঘরের সব জানলা দরজা বন্ধ করে দিতে হবে, রোদ এবং যেন কোন রকম অমলের গায়ে লাগে, যদি লাগে তাহলে কিন্তু তাকে আর রক্ষা করা যাবে না। তাই সমস্ত দরজা জানলা বন্ধ করে অমলকে একটা ঘরে রাখা হলো। এই অসহায় বন্দী দশায় অমল আরো বেশি অসুস্থ হয়ে পড়ে মানসিকভাবে। একটি মাত্র জানলা সে খুলে রাখে, সেই উন্মুক্ত বাতায়নের মধ্যে দিয়ে যে আলো প্রবেশ করে, এই মানুষের জীবন যাত্রার দিনলিপি সে প্রত্যক্ষ করে তারই মধ্যে দিতে দাঁড়িয়ে থাকার পর আত্মপক্ষ খুঁজে পায়। প্রথমে অমল তার অনুভূতি রাজ্যে এনেছে তার উঠোনে তার পিসিমা ইয়ে কাটছে আর জাতা দিচ্ছে, আর তার কাঠবিড়ালি কুটুস কুটুস করে খাবার খাচ্ছে। তার প্রথম ইচ্ছে হলো কাঠবিড়ালি হওয়ার। সে সুদূরে পিয়াসী, সে ভাবতে পারলো যে কাঠবিড়ালি কি সুন্দর উন্মুক্ত উঠোনের মধ্যে খাচ্ছে স্বাধীনভাবে, আমি তো খেতে পারি না, আমি ওরকম বাইরে যাবো। তারপরে তার ইচ্ছা হয়েছে সেই বাঁশের খোঁটায় পুটুলি বাঁধা প্রতীক রেখে যে ঝর্ণার ধারে বসে জলে পা দিয়ে ছাতু ভিজিয়ে খাচ্ছে, এবং আবার শিখিয়ে দিয়ে ঝর্ণার জলে জলকে হাত মুখ ধুয়ে সে পটলি নিয়ে চলে যাচ্ছে দূর থেকে আরো দূর দেশে। তার ওই পথিক হওয়ার ইচ্ছে মনের মধ্যে জাগলো। এরপর অমলের সঙ্গে দেখা হলো দইওলা। বদ্ধ করে জানলার পাশে বসে থাকা অমল দেখলো দই দই ভালো দই বলে দইওলা হাঁটতে হাঁটতে রাস্তা যাচ্ছে। দেখো অমলকে ডাকছে দইওলা, ও দইওলা। দইওলা তো তুমি বিরক্ত হচ্ছে, বলছে তুমি কি দই কিনবে? বলছে না আমি দই তো কিনবো না, আমার পয়সা কোথায় যে আমি দই কিনবো? তখন বলছে দই তুমি কেমন ছেলে, তুমি দই কিনবে না তো আমার অযথা বেলা বইয়ে দাও কেন? তখন দইওলা সে বলছে আমি যদি তোমার মতো দই বলা যেতে পারতাম, তোমার সেই সুরটা যদি আমি শিখতে পারতাম, দই দই ভালো দই, সেই দই বলার সুরের আমি আবেগে ফেসে যেতে চেয়েছি। তখন দইওয়ালার মধ্যে একটা মায়াবী অনুভব তৈরি হয়েছে। সে তখন দইওয়ালা তখন অমলকে একটা দই খেতে দিয়ে, বা দই বেচতে যে এত সুখ, আজ তোমার কাছে পাশে কিনল। দেখো দইওয়ালার এই কর্মকাণ্ড, অমলের এই বাঁচিকার মধ্যে রবীন্দ্রনাথের কোথায় একটা রূপ কি ভাবনা আছে। আলোচনার সঙ্গে একটু বলে রাখি, রবীন্দ্রনাথের এই রূপক সাংকেতিক নাটক যখন আমরা আলোচনা করি, তখন রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটকের আলোচনা প্রসঙ্গে একটু বলে রাখি যে এই ধরনের নাটকের মধ্যে একটি বিষয়ের অন্তরালে আরেকটি অর্থ লুকিয়ে থাকে। একটি বিষয়ের একটি অর্থ, তার ভিতরে আরেকটি অর্থকে আমরা দেখতে পাই। আর সংকেতকে অবলম্বন করে এই নাটকগুলির মধ্যে দিয়ে জীবনের মধ্যে দিয়ে অব্যক্ত জগতের কথাও বলা হয়, বস্তু জগতের মধ্যে দিয়ে অতীন্দ্রিয় জগতের মেলবন্ধন ঘটে। রূপক সাংকেতিক নাটকে আমরা দেখলাম কি এই নাটকে একটার ভিতর আরেকটা বিষয় থাকে কিংবা গম্ভীর অবস্থায় এই নাটকে গভীরতা উপলব্ধি করতে হয় সত্যের পাথরে, অর্থাৎ গভীর সত্য উদ্ভাসিত হয় কোনো সংকেত অবলম্বন করে, এবং সংকেতটা সত্য অবলম্বন করে ওঠে, সংকেতকে অবলম্বন করে সত্য রূপায়িত হয়, সত্যের মাধ্যমে সংকেত এগিয়ে যায়, এবং সেই সংকেত যখন এগিয়ে যায় তখনই রূপকের অপরাধ থেকে প্রকৃত সত্যের উদ্ভাবন ঘটে। জীবনের মধ্যে দিয়ে অচেনা হয় এবং আমরা দেখলাম যে রবীন্দ্রনাথ তিনি দেখালেন ডাকঘর নাটকে সেই দইওলা যে দই বেচতে যাচ্ছে, এই দইওলা শ্রমজীবী মানুষের ধারক বাহক। রবীন্দ্রনাথ বললেন যে ওরা চিরকাল ধরে রাখে, আর ওরা মাঠে মাঠে বীজ ভরে পাকা ধান রাখে, ওরা কাজ করে নগরী প্রান্তরে। সভ্যতার রথ যে পরিচালিত হয় শ্রমজীবী মানুষের দ্বারা, শ্রমজীবী মানুষের কর্মতৎপরতার জন্যেই আমাদের সভ্যতার রথ গতিশীল থাকে। রবীন্দ্রনাথ যেন সেই দইওয়ালার কর্মতৎপরতার মধ্যে দিয়ে আমাদের কথাকে তুলে ধরলেন। অন্তরালে
এক সংকেতকে অবলম্বন করে। দই, দই, ভালো দই। এই দই শুভ সূচক, আমাদের শুভযাত্রা দোত্তরা আছে এই দইয়ের মধ্যে। তো এই দইওয়ালার মধ্যে মানবিক রূপ, দই বেচতে যে এত সুখ তোমার কাছে তা বুঝি না। তাহলে যে নিজে অর্থের মূল্য অস্বীকার করে, অর্থমূল্য অস্বীকার করে মানবিক মূল্যকে প্রতিস্থাপিত করেছে, উপস্থাপিত করেছে যে দইওয়ালা, সেই দইওয়ালা শুধু মানুষের ধারক। এরা চিরকাল বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত হয়েও তাই কিন্তু আসল মানবতার উপাসক। মানুষের অন্তরকে পরিতৃপ্ত করার কথা এরা সবার আগে ভাবে। সে কারণেই রবীন্দ্রনাথ কেন সাংকেতিক দৃষ্টিভঙ্গিতে রূপকের অন্তরালে দইওয়ালার অবতারণা করেছে। দইওয়ালার যে চান্দিক গতিবিধি, দইওয়ালার যে অন্তর্গ্রহী, তার মধ্যে দিয়ে তিনি গতিময়তাকে বুঝিয়েছেন, গতিময় জীবনকে বুঝিয়েছে, কর্ম তৎপরতাপূর্ণ জীবনকে, কর্মমুখরতাপূর্ণ জীবনকে। এরপরে আমরা পেলাম প্রহরী। প্রহরী সে যাচ্ছে অমল, কর্মহীন বালক অমল। সে প্রহরী দেখাচ্ছে টাকা রাখছে, প্রহরীকে ডেকে বলছে তোমার যখন ঘন্টা বাজে অং অং অং, তখন তোমার সেই ঘন্টার আওয়াজ আমার মনে হয়, আমার ঘন্টার আওয়াজ আমার সময় কাটে, আমার ঘুম ভালো। প্রহরী বলছে যে সময় এখনো চলছে, আমায় কখন তোমার ঘন্টা বাজবে? তখন প্রহরী বলছে সময় এখনো হয়নি। এদিকে অমল বলছে কি বলে সময় বয়ে যাচ্ছে, কেউ বলে সময় হয়নি। দুটো সময় দেখো, এখানেও কিন্তু এখানেও অনুধাবন করে উপলব্ধি করে আমরা দেখতে পারি সময়ের এই আপেক্ষিকতাকে লেখক খুব ব্যঞ্জনাধর্মী ভাবে উপস্থাপিত করেছে। সময় একটি সময় আমাদের জীবনের গতিপথ, একটি সময় আমাদের সীমার মাঝে বাধা যে জীবন, সেই জীবনের গতিপথ, যে গতিপথের সময় হয়ে যাচ্ছে, আমরা কর্মতৎপর মানুষ যে সময়ের সঙ্গে তাল মিলিয়ে উঠতে হাঁপিয়ে যাচ্ছি, সেই সময়ের কথা। আর আরেকটি সময়, যে সময় নির্ধারণ করে আমাদের একেবারে শেষ লক্ষ্যকে, সেই সময় যতক্ষণ না আসে ততক্ষণ আমরা সেই সময়ের কাছে পৌঁছতে পারি। আমরা কি বলি কবে যে সময় হবে, কবে যে ঈশ্বর তোমাদের কথা শুনবেন। তাহলে এই যে কবে যে সময় আসবে, তাহলে কোন সময়? সময় যতই যাচ্ছে, এই মুহূর্তে যে সময়, পরবর্তী যে সময় চলে যায় নদীর স্রোতের কাজ, তাহলে সময় নেই, নদীর স্রোতের মতো বয়েই চলে, আমার সময় আসছে না। তাহলে এই সময় অসীম সময়, অসীমের সময়ের ব্যঞ্জনা কিন্তু ভাবে ভাগ করলে দেখা যাবে একটা হচ্ছে সীমাবদ্ধ সময়, অসীম ব্যঞ্জনায় সময়। যে সময় আসার জন্য আমাদের প্রতিনিয়ত অপেক্ষা করতে হয়, যে লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের প্রতিদিন সেই সময় না আসার জন্য তার কাছে। আবার যে সময় আমাদের জীবনকে বেরিয়ে যাবে, সেই সময় কিন্তু একটু একটু করে হয়ে যায় আমাদের চোখের অবস্থা। তাই এক সময় আরো হচ্ছে দইওয়ালা, আরেকটি সময় হচ্ছে দুটো সময়ের মধ্যে একটা প্রাথমিক সীমারেখা করা আছে। তাকে ডাকঘরের রবীন্দ্রনাথ এই যে ডাকঘর বললেন, এই ডাকঘরের কখন প্রথম আমরা পেলাম প্রহরীর মুখে অমলকে বলেছে ওইখানে কি হচ্ছে, তার ঘরের সামনে বলে ওখানে তো রাজা ডাকঘর বলছে, রাজ ডাকঘর, সে ডাকঘর কি রাজা ডাকঘর? প্রহরীর রাজা ডাকঘরের খবর শুনে সে বললো যে সেখানে কি হয়, সেখানে তো রাজার চিঠি পত্র আনাগোনা হয়, রাজার চিঠি দেওয়া হয়, রাজার চিঠি। এরপরে আমরা পেয়েছি দেখো নাটকে আমরা বাংলায় একটা প্রবচন আছে, প্রবাদ আছে, গাই মানে না আপনি মোড়ল। এখানেও সেই মোড়ল, সেই গাই মানে না আপনি মোড়লের। রবীন্দ্রনাথ মোড়লের এর বড় চরিত্রটা আনলেন না, ভালো মন্দ সুখ দুঃখ অন্ধকার আলো নিয়ে মনে এই ধরনই ভালো। তাহলে ভালোর যদি মন্দের অবস্থা না থাকে, ওটা যদি অন্ধকারের ছায়া না থাকে, তাহলে তো আমরা ভালো এবং আলোর যে সুফল সেটি উপলব্ধিতে আনতে পারবো না। সেই নাট্যকার রবীন্দ্রনাথ ভালোর পাশাপাশি কালোকে যে বিষয়ী স্থূল মানসিকতা সম্পন্ন পূর্ণ নীতিবিদ এবং বাস্তব বোধে মানে আকর্ষণ নিমজ্জিত সেই মোড়লের মধ্যে দিয়ে আমরা বাস্তবের যে কলুষতা, মানব জীবন কলুষতাময় যে মানব হৃদয়, সেই আত্মার পরিচয়ও সেই আত্মার পরিচয়। শুদ্ধ অনুভব কিন্তু সব নয়, সবটাই শুদ্ধ নয়, আমাদের শুদ্ধ অশুদ্ধ অঙ্কিলতা এবং মলিনতা মিশিয়ে আছে। অমল তার নামের মধ্যে দিয়ে প্রমাণ করেছে সে শুদ্ধ আত্মা, মানব আত্মার। তাহলে এই মোড়লের যে কথাবার্তা, তার
মধ্যে দিয়ে সমাজের যে কলুষতাময় দিক, সমাজের যে জটিল কুটিল দিক, সেটিকে অপারাক্তবার উদ্ভাসিত করেছে। রাজার চিঠিকে কেন্দ্র করে তার যে বিরূপাচরণ, রাজার চিঠিকে কেন্দ্র করে সে যে তার নির্বাচরণ, তার মধ্যে দিয়ে সমাজের যে কলুষময় দিক, সমাজের যে মিথ্যাচারিতার দিক, সমাজের যে অন্ধ লোলুপতার দিক, সুবিধাবাদী সম্প্রদায়ের মানুষের যে দুর্নীতিগ্রস্ততার দিক, সেটাকে আমি দেখেছি। একই রকম ভাবে এরপরে আমরা পেয়েছি আমাকে আমরা ঠাকুরদা চরিত্র। ঠাকুরদা চরিত্রকে মাধব দত্ত বলেছে সে নাকি ছেলে খেপানোর সত্তা, সে ছেলে খেপাচ্ছে মাধব, এবং মাধব দত্ত তাকে মেনে নিতে পারে না, কারণ সেও তো বিষয়ী, সেও তো সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের জীবনধারায় সে আপন পরিবর্তন তার মধ্যে